আচ্ছা, সো আমরা প্রিভিয়াসলি যখন আমরা অ্যালগোরিদম কোর্সটা করছিলাম, আমরা দুইটা কোর গ্রাফ ট্রাভার্সাল অ্যালগোরিদম সম্পর্কে পরিচিত হয়েছিলাম। দ্য ভেরি ফার্স্ট ওয়ান ওয়াজ বিএফএস অ্যান্ড অ্যানাদার ওয়ান ওয়াজ ডিএফএস। ঠিক আছে, সো বিএফএস কি ছিল? বিএফএস আসলে বেসিক্যালি আমাদের জন্য ছিল ব্রেথ ফার্স্ট সার্চ, অর আসলে টেকনিক্যালি এটা কি করতো, লেভেল ওয়াইজ ট্রাভার্স করতো, রাইট? ইট ইউজ টু ট্রাভার্স লেভেল ওয়াইজ। অ্যান্ড ডিএফএস আসলে ডেপথ ওয়াইজ ট্রাভার্স করতো। সো এই বিএফএস আর ডিএফএস এই দুইটা হচ্ছে আমাদের কোর দুইটা আমাদের গ্রাফ ট্রাভার্সাল অ্যালগোরিদম। এবং এই দুইটা গ্রাফ ট্রাভার্সাল অ্যালগোরিদম, দিস টু আর জাস্ট নট, এই দুইটা যে শুধুমাত্র গ্রাফ ট্রাভার্সাল অ্যালগোরিদম তাই না, মানে বেসিক্যালি এই দুইটা অ্যালগোরিদমকে ইউজ করে আমি যে জাস্ট শুধুমাত্র গ্রাফে যে কয়টা নোড আছে তাদের কাছে যাইতে পারি এরকম বিষয়টা না, রাদার এই অ্যালগোরিদমকে ব্যবহার করে আসলে অনেক কিছুই করা সম্ভব। যেমন ডিএফএস দিয়ে খুব ইজিলি সাইকেল ডিটেক্ট করা যায়, বা বিএফএস দিয়ে আমরা খুব একটা আনওয়েটেড গ্রাফে আমরা হচ্ছে শর্টেস্ট পাথ ফাইন্ড আউট করতে পারি। তো এখন এই বিএফএস বা ডিএফএস এদেরকে জেনারেলি আপনার টার্ম করা হয় হইতেছে আসলে আপনার ব্লাইন্ড সার্চ বা আনইনফর্মড সার্চ হিসেবে। ঠিক আছে, অ্যান্ড অলসো এই বিএফএস ডিএফএস ছাড়া কেন ব্লাইন্ড সার্চ বা কেন আনইনফর্মড সার্চ সেটা আমি একটু পরেই বলতেছি আপনাদেরকে। এই বিএফএস ডিএফএস ছাড়া আমরা হচ্ছে একটা শর্টেস্ট পাথ অ্যালগোরিদম পড়ছিলাম, সেটা হচ্ছে ডায়াক্সরা, রাইট? ডায়াক্সরাতে আসলে কি করতো বলেন তো? ডায়াক্সরা তো আমরা 221-এ অলরেডি দেখে আসছি। ডায়াক্সরা আসলে মেইন ইমপ্লিমেন্টেশনটা কি ছিল, মানে ডায়াক্সরা কি করতো আসলে বলেন তো? স্যার, সিঙ্গেল একটা নোট থেকে মানে শর্টেস্ট পাথ ফাইন্ড আউট করতে, হ্যাঁ, ভেরি গুড। মানে সিঙ্গেল সোর্স। হ্যাঁ, সেটা কি ধরনের গ্রাফের জন্য এটা কি বলতে পারবেন? স্যার Sir, weighted graph. হ্যাঁ, ভেরি গুড। সো ওয়েটেড গ্রাফ, টু বি মোর এক্সাক্ট পজিটিভলি ওয়েটেড গ্রাফ, তাই না? কারণ আমরা তো জানি ডায়াক্সরা নেগেটিভলি ওয়েটেড গ্রাফ হলে কি হইতো, গ্রিডি প্রপার্টিকে আসলে ভায়োলেট করে ফেলতো। সো ডায়াক্সরা আসলে বেসিক্যালি আপনার ছিল হচ্ছে সিঙ্গেল সোর্স শর্টেস্ট পাথ একটা অ্যালগোরিদম। অর্থাৎ আপনার কাছে যদি একটা ওয়েটেড গ্রাফ দেওয়া থাকে, একটা পজিটিভলি ওয়েটেড গ্রাফ দেওয়া থাকে, এবং যদি একটা আপনি স্টার্টিং নোড বা সোর্স নোড মেনশন করে দেন, তাহলে ডায়াক্সরা হচ্ছে আপনাকে কি করতো, আপনাকে হইতেছে শর্টেস্ট পসিবল পাথটা বা শর্টেস্ট পসিবল ডিস্টেন্সটা আপনাকে দিতে পারতো। সো এই অ্যালগোরিদমসগুলো সম্পর্কে আপনারা অলরেডি পরিচিত, এবং এর সাথে আরেকটা অ্যালগোরিদমের নাম হয়তো আপনারা শুনে আসছেন, সেটা হচ্ছে আসলে বেলম্যান-ফোর্ড। মেবি অনেকে এটা সম্পর্কে পরিচিত, মেবি অনেকে জাস্ট এটা নাম জানেন। তো বেলম্যান-ফোর্ডের আসলে মেইন আইডিয়াটা হচ্ছে ডায়াক্সরা যেমন হচ্ছে আপনার পজিটিভলি ওয়েটেড গ্রাফের ক্ষেত্রে প্রপার্টি ভায়োলেট করে ফেলে, বেলম্যান-ফোর্ড হচ্ছে আপনার নেগেটিভলি ওয়েটেড গ্রাফের জন্য কাজ করে থাকে। এখানে যেটা বলতেছিলাম কাজ করে থাকে, সো দেয়ার আর কন্ডিশন যেখানে কাজ নাও করতে পারে। সো এই দুইটা অ্যালগোরিদম, এই ডায়াক্সরা বা বেলম্যান-ফোর্ড, এগুলো হচ্ছে আপনার বেসিক্যালি টেকনিক্যালি নট গ্রাফ ট্রাভার্সাল অ্যালগোরিদমস, রাদার এগুলো হচ্ছে আসলে পাথ ফাইন্ডিং অ্যালগোরিদমস। ঠিক আছে, এই দুইটাই হচ্ছে আপনার আসলে পাথ ফাইন্ডিং অ্যালগোরিদমস। ঠিক আছে, অ্যান্ড বিএফএস আর ডিএফএস এগুলো হচ্ছে জেনারেলি আপনার ট্রাভার্সাল অ্যালগোরিদমস। এগুলো বিএফএস আর ডিএফএস জেনারেলি আপনার পাথ ফাইন্ডিং অ্যালগোরিদমস, অলদো পাথ চাইলেই ফাইন্ড আউট করা সম্ভব, কারণ এই অ্যালগোরিদমগুলো এতটাই পাওয়ারফুল, এতটাই ইনটুইটিভ যে এগুলো আসলে সব কিছুই মোরালেস করতে পারে। তো এখন এইগুলো সম্পর্কে তো আমরা মোটামুটি আসলে পরিচিত। তো এখন আমরা হচ্ছে একটা একটা গেম স্টেটকে চিন্তা করি। সেই গেম স্টেটটা হচ্ছে আসলে আপনার 8 পাজল গেম। হ্যাঁ, এই জিনিসটা আমি একটু কপি করে রাখি। আচ্ছা, সো ধরেন এই গেম স্টেটটার মানে 8 পাজল গেমটা আসলে ব্যাপারটা অনেকটা এরকম যে ধরেন আপনাকে ইনিশিয়াল এরকম একটা স্টেট দেওয়া আছে।
এটা হচ্ছে আপনার ইনিশিয়াল স্টেট, স্টার্টিং স্টেট, এটা হচ্ছে আপনার ইনিশিয়াল স্টেট, ঠিক আছে। অ্যান্ড আমার গোল স্টেট হচ্ছে এটা, আমার এরকম একটা মানে বোর্ডের অ্যারেঞ্জমেন্টটা এরকম করতে হবে আসলে। আপনারা সবাই এটা, অনেকে হয়তো এটা সম্পর্কে পরিচিত, দিস ইজ অ্যাকচুয়ালি মাই গোল স্টেট, ঠিক আছে। তো এখন এখানে যদি খেয়াল করেন এটা আসলে মেইন আইডিয়াটা কি, এই গেমটার আসলে মেইন আইডিয়াটা কি। সো গেমটার মেইন আইডিয়াটা হচ্ছে আপনার এখানে 4টা পসিবল মুভ আছে, আপ, ডাউন, লেফট, রাইট। সো দ্যাট মিনস এই যে আমার যে এমটি বক্সটা বা এমটি যে আন্ডারস্কোর যেটা দেওয়া আছে, এটা বেসিক্যালি এখানে এমটি। আপনার মেইন আইডিয়াটা হচ্ছে আপনার বোর্ডের অ্যারেঞ্জমেন্ট যেরকমই হয়ে থাকুক না কেন, আপনাকে আপ, ডাউন, লেফট, রাইট এই মুভগুলো করে আপনাকে আসলে এই স্টেটে পৌঁছাতে হবে। এই স্টেটে যখন আপনি পৌঁছাবেন, এগুলো হচ্ছে আসলে আমাদের জন্য তখন হয়ে যেতেছে, এটাকে আমরা বলতেছি তখন হচ্ছে গোল স্টেট, ঠিক আছে। তো এখন এখান থেকে আমি তাহলে বেসিক্যালি কি করতে পারি, আমি 4টা পসিবল মুভ দিতে পারবো, দ্যাট ইজ আপ, ডাউন, লেফট, রাইট। মাথায় রাখবেন কোনো ডায়াগোনাল কোনো মুভ এখানে নাই, সো অনলি আপ, ডাউন, লেফট, রাইট। দ্যাট ইজ এই যে আমার যে এমটি যে বক্সটা বা যেটা আন্ডারস্কোর যেটাকে আমি বলতেছি ফাঁকা, ইট ক্যান ইদার গো আপ, ইট ক্যান ইদার গো লেফট, ইট ক্যান গো রাইট, অর ইট ক্যান গো ডাউন। এর বেশি কোনো মুভ আসলে নাই। তো এখন এখানে যদি একটা জিনিস চিন্তা করেন, আমি যদি এখান থেকে আপ মুভটা দিই, ইফ আই ওয়ার টু গিভ দ্য আপ মুভ, তাহলে আমার স্টেটটা দেখতে অনেকটা এরকম হবে, দেখেন 1 হ্যাশ 3 5 2 4 6 7। আমি যদি ডাউন মুভ করি তাহলে এটা হবে হচ্ছে 1 2 3 5 6 8 4 হ্যাশ 7। আমি যদি লেফট মুভটা করি তাহলে হবে হচ্ছে 1 2 3 হ্যাশ 5 8 4 6 7। অ্যান্ড ফাইনালি আমি যদি রাইট মুভটা করি তাহলে হবে হচ্ছে 1 2 3 5 8 হ্যাশ 4 6 7। এই হচ্ছে আমার 4টা পসিবল আসলে প্রথম স্টেট থেকে আমার 4টা পসিবল মুভ। এবং এই জিনিসটাকে আসলে আমরা এই যে এভাবে যদি খেয়াল করেন, এভাবে আমি তাহলে এখন পরে কি করতে পারি আসলে, এরপরও কিন্তু আমি এই জিনিসটাকে এভাবে কন্টিনিউ করতে পারি, রাইট। এই স্টেটটা থেকেও আমি আসলে আরো 4টা পসিবল মুভ দিতে পারি, এখান থেকেও মুভ করতে পারি, এখান থেকেও মুভ করতে পারি, এখান থেকেও আমি ফার্দার মুভটা আসলে করতে পারি। হাউএভার দ্যার ইজ আ ক্যাচ, আপনি যদি এই মুভটা এই স্টেটটার কথা চিন্তা করেন, এই স্টেটে কিন্তু অ্যাট দিস পয়েন্ট আর আপ মুভ করা যাবে না, কারণ আপনার এখানে যদি আপ মুভ করে সেটা আসলে ইনভ্যালিড হয়ে যাবে। সো এখান থেকে আসলে আরও 3টা পসিবল মুভ আছে, ডাউন, লেফট, রাইট। এখান থেকে আপনার আছে হচ্ছে আপ, লেফট, রাইট। এখান থেকে আপনার আছে হচ্ছে আপ, ডাউন, আর হচ্ছে আপ ডাউন আর হচ্ছে আপনার রাইট। দেন এখান থেকে আপনার হচ্ছে আরও 3টা এরকম স্টেট আছে। সো এইভাবে আমি চাইলে কি করতে পারি, এই গেমটাকে এইভাবে এক্সপ্যান্ড করতে পারি, বা এইটাকে জেনারেলি আমরা একটা বলে থাকি হচ্ছে স্টেট স্পেস ট্রি। সো এই স্টেট স্পেস ট্রিটাকে আমরা এভাবে কন্টিনিউয়াসলি যতগুলা পসিবল ভ্যালিড মুভ আছে সেটার মাধ্যমে এভাবে এক্সপ্যান্ড করতে পারি, আপ, ডাউন, লেফট, রাইট, যেটা যখন ভ্যালিড হয় যেভাবে সেই মুভগুলো করতে পারি। এবং এভাবে আমি কি করতে পারি, এভাবে আমি যদি এই জিনিসটা কন্টিনিউয়াসলি করি তাহলে আমি একটা সময় দেখা যাবে যে আমি এই গোল স্টেটে আসলে পৌঁছায় গেছি। আপনারা যদি মোবাইলে কখনো 15 পাজেল বা 8 পাজেল গেম খেলে থাকেন তাহলে এই জিনিসটা সম্পর্কে খুব ইজিলি পরিচিত হয়ে থাকবেন যে আসলে এই জিনিসটাকে এভাবেই করা হয়। এবং এখানে একটা মেইন অপটিমাইজেশন বা মেইন একটা টার্গেট থাকে যে কতগুলা পসিবল লেস মুভ দ্বারা, মানে কত কম মুভ দিয়ে আপনি আসলে গেমটাকে বা বোর্ডটাকে সলভ করতে পারতেছেন। আবার আরেকটা অপটিমাইজেশন থাকে যে কত কম সময় আপনি আসলে জিনিসটাকে সলভ করতে পারতেছেন। বাট সেগুলোকে আমরা এখানে কনসিডারেশনে আনবো না। আমাদের মেইন আইডিয়াটা হচ্ছে আমাদের কাছে এরকম একটা 8 পাজেল বোর্ড আছে, যে 8 পাজেল বোর্ডটাকে আমি জাস্ট 4টা মুভ করতে পারি, আপ, ডাউন, লেফট, রাইট, অ্যান্ড দিস ইজ অ্যাকচুয়ালি মাই গোল স্টেট। সো আমি কন্টিনিউয়াসলি আপ, ডাউন, লেফট, রাইট ভ্যালিড মুভ করে করে আমি ফাইনালি এই গোল স্টেটে পৌঁছাবো, এবং তখন হচ্ছে আমার অ্যালগোরিদমটা বা আমার গেমটা থেমে যাবে, ঠিক আছে। এখন তো এই যে এই গেমটা বা এই প্রবলেমটা হয়তো বা এটার যদি কেউ মানে আপনারা যদি কেউ সামারে পড়ে থাকেন, অ্যালগোরিদম করে আসেন, তাহলে অনেকেই এই এইটার একটা বড় ভার্সন আছে 15 পাজল, তখন আসলে আমরা 16টা নেই। সো এটা হচ্ছে আমাদের 8 পাজল। সো 15 পাজল যদি আপনারা করে আসেন, গেমটা দেখে আসেন, তাহলে আপনারা এটা সম্পর্কে আসলে পরিচিত থাকবেন। তো এখন এখানে যদি খেয়াল করেন, এটা তো আসলে বেসিক্যালি দেখেন আমি তো জাস্ট প্রত্যেকটা স্টেটকে
মানে এই গেমের এই বোর্ডের এক একটা মুভ করার পর যে বোর্ডের যে অ্যারেঞ্জমেন্টটা হইতেছে এটাকে আমরা বলতেছি একটা একটা স্টেট। সো এই স্টেটটাকে আমরা কি করতেছি, জাস্ট প্রত্যেকবার এক্সপ্যান্ড করতেছি উইথ ভ্যালিড মুভস, মানে ভ্যালিড আপ, ভ্যালিড ডাউন, ভ্যালিড লেফট, ভ্যালিড রাইট। তো এইভাবে চাইলে এখন যদি আমি এইভাবে যদি একটা এই গেমটাকে এক্সপ্যান্ড করতে চাই, আপনারা যদি খেয়াল করেন এটা কিন্তু আসলে দেখেন একটা ট্রি হয়েছে, তাই না? দিস ইজ ইউর ইনিশিয়াল স্টেট, দ্যাট ইজ দ্য রুট, সেখান থেকে আপনার ট্রিটা জাস্ট এক্সপ্যান্ডিং হইতেছে। তো এখন একটা ট্রি যদি আপনার কাছে থাকে তাহলে এখান থেকে তো অবশ্যই আপনি এখানে যেহেতু বিএফএস আর ডিএফএস বোথ ওয়ার্কস অন আ ট্রি, তাহলে এখানে আমি অবশ্যই খুবই ইজিলি বিএফএস অথবা ডিএফএস দুইটাই ব্যবহার করে কিন্তু আমি এখান থেকে ইনিশিয়াল স্টেট থেকে আপ ডাউন লেফট রাইট করে করে আমি গোল স্টেটে পৌঁছাইতে পারা উচিত, তাই না? কারণ এখন দেখেন বিএফএস এন্ড ডিএফএস আসলে কি করে, বিএফএস এন্ড ডিএফএস তো আসলে ট্রাভার্সাল অ্যালগরিদম, তাই না? ইন দ্য হাইন্ডসাইট দে আর ট্রাভার্সাল অ্যালগরিদমস, এবং এখানে তো আপনি আসলে টেকনিক্যালি ট্রাভার্সই করতেছেন। আপনি পুরা স্টেট স্পেস ট্রিটার উপরে, এটাকে যদি একটা স্টেট স্পেস ট্রি চিন্তা করেন, যতগুলো পসিবল ভ্যালিড মুভ আইতেছে, ভ্যালিড মুভ আসতেছে, সেগুলো তো আসলে বেসিক্যালি একটা ট্রি এর একটা একটা করে নোড। সো আপনি কি করতেছেন আসলে বেসিক্যালি প্রত্যেকটা নোডকে এক্সপ্যান্ড করতেছেন। এক্সপ্যান্ড করা মানে কি, আসলে আমি ট্রাভার্স করতেছি টেকনিক্যালি। তো তাহলে আমি যদি এখানে বিএফএস রান করি বা ডিএফএস রান করি, যেটাই রান করি না কেন, সেটার মাধ্যমে কিন্তু আমি চাইলে এখানে এই ইনিশিয়াল স্টেট থেকে আমি অবশ্যই গোল স্টেটে পৌঁছাইতে পারা উচিত, প্রোভাইডেড দ্যাট আমার আসলে আমার মুভগুলো ভ্যালিড অ্যান্ড একই সাথে আমার কাছে আসলে এনাফ অ্যামাউন্ট অফ রিসোর্স আসলে আছে। ঠিক আছে? তো বাই দ্য একটা কিওয়ার্ড আমি যেটা বললাম যে আমার কাছে আসলে এনাফ অ্যামাউন্ট অফ রিসোর্স আসলে আছে। তো এরকম যদি আসলে হয় ব্যাপারটা, এই গেমের যদি ব্যাপারটা এরকম হয়, খেয়াল করো এখন এখানে এই গেমটার গোল স্টেটটা আসলে কোথায় আছে আমি কিন্তু এটা আসলে জানি না, তাই না? অ্যাট দিস পয়েন্ট দেখেন আপ, মানে আমি কি এই সাবট্রিতে গেলে বা এই ব্রাঞ্চে গেলে কি আমি গোল স্টেট পাবো, নাকি এই ব্রাঞ্চে গেলে আমি গোল স্টেট পাবো, নাকি এই ব্রাঞ্চে গেলে আমি গোল স্টেট পাবো, নাকি এই ব্রাঞ্চে গেলে আমি গোল স্টেট পাবো, আমি কিন্তু আসলে জানি না। আই ডু নট নো ওয়্যার দ্য গোল স্টেট ইজ। আমি কি করতেছি, আমি না তাকায় মানে আমি ব্লাইন্ডলি সব কিছু দেখতেছি, যতগুলা পসিবল মুভ আছে সবগুলাতে আমি দেখতেছি যে আসলে আমার কি এখানে গোল আছে নাকি নাই। গোল থাকলে আমি বন্ধ করে দিব, আর না গোল যদি না হয় তাহলে আমি গেমটা খেলতে থাকবো বা আমার অ্যালগোরিদম চলতেই থাকবে। তো খেয়াল করো এই যে এক্সাম্পলটার কথা আমি বললাম, এখানে কিন্তু গোল স্টেটটা কোথায় আছে সেটা কিন্তু আমি আসলে জানি না। তো যেহেতু আমি আসলে এখানে জানি না যে গোল স্টেটটা কোথায় আছে, এই ধরনের সার্চিং টেকনিক যেখানে আমি জানি না গোল স্টেট কোথায়, এই ধরনের সার্চিং টেকনিককে আসলে আমাদের বলা হয়ে থাকে হচ্ছে ব্লাইন্ড সার্চ বা আনইনফর্মড সার্চ। ঠিক আছে? দ্যাট ইজ আই হ্যাভ নো ইনফরমেশন where goal is। ঠিক আছে? তো এই যে আমাদের যে বিএফএস বা ডিএফএস যে দুইটা হচ্ছে গ্রাফ ট্রাভার্সাল অ্যালগরিদম, তোমরা যদি চিন্তা করো এগুলো কিন্তু আসলে আমার ব্লাইন্ড সার্চ টেকনিক। ঠিক আছে? এই বিএফএস ডিএফএস দুইটাই কিন্তু আমার আসলে ব্লাইন্ড সার্চ টেকনিক, কারণ বিএফএস বা ডিএফএস দুইটার ক্ষেত্রেই আমরা আসলে কি করি, আমরা আসলে যদি তুমি একটা চিন্তা করো, বাই দ্য ওয়ে এখানে একটা জিনিস মাথায় রাখবা, আমরা ক্লাসিক্যাল এআই পার্সপেক্টিভে বিএফএস ডিএফএসকে যেভাবে দেখবো, তোমরা 221-এ বিএফএস ডিএফএসকে যেভাবে দেখছো ব্যাপারটার সাথে একটু ডিফারেন্স আছে। 221-এ আমরা বিএফএস ডিএফএসকে জেনারেলি দেখছি ফ্রম দ্য পার্সপেক্টিভ অফ দ্য গ্রাফ। হাউএভার 422 এআইতে আমরা আসলে বিএফএস ডিএফএসকে দেখবো ফ্রম দ্য পার্সপেক্টিভ অফ স্টেট স্পেস ট্রি, নট নেসেসারিলি গ্রাফ, রাদার স্টেট স্পেস ট্রি। সো জেনারেলি আমরা 221-এ যেসব গ্রাফগুলো নিয়ে ডিসকাস করছি, দোজ আর বেসিক্যালি ভেরি স্মল অ্যান্ড ফাইনাইট গ্রাফস, বাট স্টেট স্পেস ট্রি অনেক বড় হইতে পারে। যেমন এই গেমটার কথা যদি চিন্তা করো, এটা যদি একটা স্টেট স্পেস ট্রির মতো চিন্তা করো, এটা খুবই বড় একটা ট্রি হবে এটার, এই গেমটার যদি ওভারঅল ট্রিটাকে চিন্তা করো। তো দ্যাটস ওয়াই বিএফএস আর ডিএফএস এর কিছু জিনিস, কারণ এখানে বিএফএস আর ডিএফএসকে আমরা 221-এ দেখছি অ্যাজ আ ট্রাভার্সাল অ্যালগরিদম, অ্যান্ড 422 বা এআইতে এসে আমরা তাদেরকে চিন্তা করবো অ্যাজ আ সার্চিং অ্যালগরিদম। হ্যাঁ, আগে হচ্ছে আমরা গ্রাফ ট্রাভার্স করতাম, এখন হচ্ছে আমরা গোল সার্চ করতেছি, এটাকে চিন্তা করবা। সো একটু পার্সপেক্টিভ চেঞ্জ হবে, এটার সাথে একটু অ্যাডজাস্ট করার চেষ্টা করো। সো যেটা বলতেছিলাম, এই জিনিসটাকে এই যেভাবে আমি যে গোলকে খুঁজতেছি এটাকে আমরা বলে থাকি হচ্ছে ব্লাইন্ড সার্চ বা আনইনফর্মড সার্চ টেকনিক। ঠিক আছে? তো এখন ভালো কথা, আমি ব্লাইন্ডলি সার্চ করতেছি, আমি ব্লাইন্ডলি গোলকে সার্চ করতেছি, আমি এখানে বিএফএস ডিএফএস দুইটাই সার্চিং টেকনিক হিসেবে ব্যবহার করতে পারি। কেউ কি আমাকে বলতে পারবা
হোয়াট উইল বি দ্য ইস্যু অফ বিএফএস অ্যান্ড ডিএফএস ফর দিস গেম হিয়ার, মানে কি ধরনের ইস্যু ফেস করতে পারে বিএফএস আর ডিএফএস? স্যার মেমোরি ইস্যু। মেমোরি ইস্যু, ইয়েস। মেমোরি থেকে আরেকটু যদি একটু এক্সটেন্ড করে চিন্তা করো কি হতে পারে বলো তো? স্যার মাল্টিপল ওয়ে টু তা তো না, সেম। না, মেমোরি তো বলতে আমি স্পেস কমপ্লেক্সিটির কথা বলতেছো, রাইট? সো স্পেস কমপ্লেক্সিটির সাথে আরেকটা কি জিনিস থাকে? স্যার টাইম কমপ্লেক্সিটি কি অনেক বেশি হয়ে যাবে? বেশি হওয়া উচিত না টেকনিক্যালি যদি চিন্তা করো। মনে করো তোমার এখানে এই ধরো এই একটা এক্সাম্পল আমি যদি তোমাদেরকে দেখাই, ধরো কথার কথা টাইম কমপ্লেক্সিটি আসলে কেন বেশি হবে। লেটস সে আমি একটা নর্মাল ট্রি ড্র করি, হ্যাঁ, বি সি, তোমার হচ্ছে এখানে ই, সরি ডি। আবার মনে করো এখানে আরেকটা ব্রাঞ্চ আছে, আই জে কে। সো খেয়াল করো আমাদের কাছে ধরো এরকম একটা ট্রি আছে, যে ট্রিতে গোল নোড হচ্ছে এটা, এটা হচ্ছে আমার গোল নোড, এই ডি হচ্ছে আমার গোল নোড। তো আর আমার স্টার্ট নোড হচ্ছে তোমরা জানো এ, দ্যাট ইজ দ্য রুট। সো এই ট্রিটাতে তোমরা যদি একটা জিনিস চিন্তা করো, আমি যখন বিএফএস বা ডিএফএস রান করবো, বিএফএস বা ডিএফএস জেনারেলি যাই হচ্ছে, বিএফএস যায় লেভেল ওয়াইজ, ডিএফএস যায় হচ্ছে তোমার ডেপথ ওয়াইজ। সো চিন্তা করো তুমি যদি এখানে যে কোনো একটা গ্রাফ ট্রাভার্সাল বা সার্চ যেভাবেই সার্চ করা শুরু করো না কেন, মনে করো তুমি তখন যদি ডিএফএস সার্চ করো, ডিএফএস সার্চ করে তুমি চাইলে এই সাবট্রিতে যেতে পারো, তুমি চাইলে এই সাবট্রিতে দেখতে পারো, কোনো সমস্যা নেই, বিকজ বোথ অফ দোজ আর ভ্যালিড পসিবল পাথ। তো এখন চিন্তা করো তোমার গোল আছে হচ্ছে তোমার লেফট সাবট্রিতে, কিন্তু তুমি তোমার রাইট সাবট্রিটা অনেক বড়, তোমার রাইট সাবট্রিটা অনেক বড়, অনেকগুলো নোড আছে, অনেক ডেপথ, ঠিক আছে, অনেক ডিপার একটা সাবট্রি। সো চিন্তা করো তাহলে এখান থেকে যদি তুমি ডিএফএস চালানো শুরু করো, এভাবে যদি তুমি এই পাথ ধরে ডিএফএস এ আগাও, তাহলে কি হবে খেয়াল করো, তুমি এমন একটা পাথে চলে যেতেছো যে পাথটা অনেক বড়, এবং যেখানে আসলে তোমার গোল স্টেট পাওয়ার সম্ভাবনা টেকনিক্যালি কিন্তু নাই, তাই না? কারণ এই পাথে তুমি তো গোলকে পাবা না, তোমার গোল আছে হচ্ছে তোমার আসলে লেফট সাবট্রিতে। তাহলে সিমিলারলি তাহলে এখানে কি হবে, এখানে যদি এইভাবে আমরা ব্লাইন্ডলি দেখতে থাকি, তাহলে অবশ্যই আমার টাইম কমপ্লেক্সিটি কি বেশি হবে না? কারণ আমি তো জানি না টেকনিক্যালি আমার গোলটা কোথায়। আবার এখানে যদি চিন্তা করো, এই এক্সাম্পলের কথা যদি চিন্তা করো, এই 8 পাজেলের কথা যদি চিন্তা করো, তোমার এখানে তোমার গোলটা কথার কথা ধরো আপ আপ, যে এই যে ব্রাঞ্চটা বা এই সাবট্রিটা এখানে আছে, কিন্তু তুমি ডাউন লেফট রাইট এগুলাকে দেখে তারপর তুমি আপে এসে সার্চ করতে থাকলা ডিএফএস এর মাধ্যমে, তাহলে তোমার কি হবে, তাহলে তোমার টাইম কমপ্লেক্সিটিটা অতিরিক্ত বেড়ে যাবে না? মেক সেন্স, ইফ দ্যাট মেক সেন্স। কারণ এখানে একটা জিনিস চিন্তা করো, প্রথমত এটা কিন্তু আসলে একটা গ্রাফ না, এটা একটা স্টেট স্পেস ট্রি, সো ইট হ্যাজ মাল্টিপল, এটাকে কিন্তু অনেক সময় এক্সপোনেনশিয়াল, যেমন 15 পাজল যে গেমটা, 8 পাজলের কয়টা স্টেটাস আমার অ্যাট দিস পয়েন্ট মনে পড়তেছে না, বাট 15 পাজলে প্রায় 10 টু দি পাওয়ার সামথিং, 10 টু দি পাওয়ার 8 না 9 সংখ্যক স্টেটাস আসলে, এতগুলা, বা 16 টু দি পাওয়ার সামথিং, সরি 10 টু দি পাওয়ার না, 16 টু দি পাওয়ার 8টা স্টেট আছে ইফ আই এম নট রং। তো তাহলে চিন্তা করতে পারো এতগুলা স্টেটের মধ্যে তুমি যদি আসলে একটা ভুল সাবট্রিতে ঢুকে সার্চিং করা শুরু করো, তোমার টাইম কমপ্লেক্সিটি কিন্তু অবশ্যই বেশি হবে। এবং এই এক্সাম্পলে তুমি যদি বিএফএস রান করো, তোমার টাইম কমপ্লেক্সিটি অলমোস্ট এক্সপোনেনশিয়াল, দ্যাট ইজ বি টু দি পাওয়ার ডি আসবে, আর ডিএফএস রান করলে তোমার আসবে হচ্ছে বি টু দি পাওয়ার এম। তুমি যদি দুইটাই খেয়াল করো, দুইটাই আসলে তোমার হচ্ছে এক্সপোনেনশিয়াল টাইম কমপ্লেক্সিটি। এই এক্সাম্পলে এখন তোমার কাছে মনে হতে পারে হোয়াট ইজ বি টু দি পাওয়ার ডি, বি টু দি পাওয়ার এম, কারণ তোমরা তো আসলে বিএফএস বা টিএফএস এর টাইম কমপ্লেক্সিটি পড়ে আসছো অর্ডার অফ ভি প্লাস ই বা অর্ডার অফ এম প্লাস এন। ওয়েল, ওইটা কিন্তু আসলে গ্রাফের পার্সপেক্টিভ থেকে, হ্যাঁ, কারণ গ্রাফটাকে আসলে জেনারেলি আমরা একটা অ্যাডজাসেন্সি লিস্টে রিপ্রেজেন্ট করি। সো অ্যাডজাসেন্সি লিস্টের যেহেতু টাইম কমপ্লেক্সিটি বা স্পেস কমপ্লেক্সিটি হচ্ছে অর্ডার অফ এম প্লাস এন, ওইভাবে বিএফএস বা ডিএফএস এরটা আসলে অ্যাসিম্পটোটিক্যালি বলা যায় সেটা অর্ডার অফ এম প্লাস এন। কিন্তু এইটা তো একটা স্টেট স্পেস ট্রি, তাই না? এটা তো আসলে একটা গ্রাফ না, অ্যান্ড ইট হ্যাজ, এটার ডেপথ বা এটার ব্রাঞ্চিং ফ্যাক্টর অনেক বেশি হবে। সো যার কারণে তোমার হইতেছে, যেমন দেখো, যত তোমার এখানে লেভেল বাড়বে, যত এই স্টেট স্পেস ট্রিতে তোমার লেভেল বাড়তে থাকবে, তত কিন্তু তোমার পার লেভেলে নোডের সংখ্যা বেড়ে যাবে বা ব্রাঞ্চিং ফ্যাক্টরটা বেড়ে যাবে। সো এই জন্য বিএফএস এর টাইম কমপ্লেক্সিটিটা এক্সপোনেনশিয়াল, বি টু দি পাওয়ার ডি, ডি অ্যাজ ইন হচ্ছে তোমার এখানে তোমার ব্রাঞ্চিং ফ্যাক্টর, আর ডিএফএস এর ক্ষেত্রে এটা হয়ে যেতেছে তোমার বি টু দি পাওয়ার এম। এম হচ্ছে তোমার আসলে সবচেয়ে ডিপেস্ট নোডের ডেপথ বা শ্যালোয়েস্ট নোডের ডেপথ, যেটি বলতে চাও আসলে।
তো এইভাবে যদি এক্সপোনেনশিয়াল টাইম কমপ্লেক্সিটি হয়ে যায়, এটা তো একটা সমস্যা। কারণ তোমরা অলরেডি যেহেতু তোমাদের যেহেতু অলরেডি টাইম কমপ্লেক্সিটির আইডিয়া আছে, তোমরা জানো যে দ্য মোর দ্য ইনপুট সাইজ যত বড় হবে, টাইম কমপ্লেক্সিটি ঠিক ততই বাড়তে থাকে। এখন তোমার টাইম কমপ্লেক্সিটির যে গ্রোথ ফাংশন, এটা যদি ছোট হয় তাহলে ইনপুটের সাথে সাথে তুমি টাইম কমপ্লেক্সিটিকে ফিজিবল রাখতে পারবা। বাট তোমার টাইম কমপ্লেক্সিটি এক্সপোনেনশিয়াল হয়, আর তোমার ডেপথ বা ব্রাঞ্চিং ফ্যাক্টর যতই বাড়ুক না কেন, ততই তোমার কি হবে, ততই তোমার আসলে টাইম কমপ্লেক্সিটি বাড়তে থাকবে। সো এই যে টাইম কমপ্লেক্সিটিটা, এই যে বি টু দি পাওয়ার ডি বা বি টু দি পাওয়ার এম, যদি তোমার স্টেট স্পেস ট্রিটা ছোট হয়, মেবি যদি এরকম একটা ছোটখাটো ট্রি হয়, তাইলে ঠিক আছে, তাইলে সমস্যা নেই, খুব একটা সমস্যা হবে না। কিন্তু এই গেমটার কথা যদি চিন্তা করো, এই পাজলের কথা যদি চিন্তা করো, এটা তো খুব বড় সড়ো গেম। এখানের জন্য তোমার আসলে এই টাইম কমপ্লেক্সিটি ইজ কোয়াইট এক্সপেন্সিভ। ঠিক আছে, এখন কোয়েশ্চেন আসতেছে, ইফ দিস ইজ অ্যাকচুয়ালি এক্সপেন্সিভ, তাহলে আমি কি করতে পারি? হোয়াট ক্যান আই অ্যাকচুয়ালি ডু? মানে দ্য কোয়েশ্চেন দ্যাট বেসিক্যালি কামস ইজ দ্যাট হাউ ক্যান উই অ্যাকচুয়ালি মেক ইট, হাউ ক্যান উই মেক ইট এফিশিয়েন্ট? এই কোশ্চেনটা আসতেছে যে যদি আমার এইভাবে চোখ বন্ধ করে আমি যদি এভাবে ব্লাইন্ডলি বা কি বলে, আমি যদি ব্লাইন্ডলি ভাবে তাকাইতে থাকি একটা গেম স্টেটের মধ্যে বা একটা ট্রি এর মধ্যে, যদি এভাবে গোল নোটকে খুঁজতে থাকি, তাহলে তো এটা আমার জন্য কম্পিউটেশনালি খুবই এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে। তাহলে কম্পিউটেশনালি এক্সপেন্সিভ হলে তাহলে আমি তো আসলে এটাকে চাই না এটা এক্সপেন্সিভ হোক। তাহলে আমি হাউ ক্যান আই মেক ইট ইনএক্সপেন্সিভ? আমি কীভাবে এটাকে মানে এফিশিয়েন্ট করতে পারি? তো এই এফিসিয়েন্সির আইডিয়াটা আসলে তোমার এই সার্চিংয়ের ডেফিনেশন থেকে আসতেছে। ঠিক আছে, দেখো আমরা বলছিলাম এই যেভাবে সার্চ করাকে আমরা বলতেছিলাম আসলে ব্লাইন্ড সার্চ বা আনইনফর্মড সার্চ। দ্যাট ইজ আমি এখানে আসলে গোল কোথায় আছে এইটার কোনো ইনফরমেশন আমার কাছে আসলে নাই। তাহলে হোয়াট ইফ আমার কাছে আসলে একটা ইনফরমেশন থাকতো যে গোলটা কোথায় আছে? ঠিক আছে, মানে আমরা আবারও বলতেছি, আমাদের এই ডেফিনেশন থেকে বলছিলাম যে দিজ আর বেসিক্যালি আনইনফর্মড সার্চ, বিকজ কোথায় গোল আছে আমি জানি না। তো হোয়াট ইফ আমি যদি জিনিসটাকে এফিশিয়েন্ট করতে চাই, আমি জানি যে কোথায় আমার গোলটা টেকনিক্যালি আছে, একটা রাফ আইডিয়া যদি আমি পাই। যেমন তোমাদেরকে আমি এটা একটা অ্যানালজি দিয়ে এক্সাম্পল দিই। মনে করো আমার বাসা মিরপুর এবং আমার ওয়ার্ক প্লেস হচ্ছে ব্র্যাক ইউনিভার্সিটি। সো আমি ধরো সকাল 11টার সময় মিরপুর থেকে ব্র্যাকে আসবো ক্লাস নিতে, কথার কথা চিন্তা করো। তো এখন মিরপুর থেকে ব্র্যাকে আসার কিন্তু অনেকগুলো পসিবল পাথ আছে, তাই না? আমি মিরপুর থেকে ধরো ক্যান্টনমেন্ট হয়ে, তারপর হচ্ছে সৈনিক ক্লাব হয়ে, বনানী হয়ে, গুলশান হয়ে আমি বাড্ডা আসতে পারি। আমি মিরপুর থেকে চাইলে তোমার এয়ারপোর্টের রাস্তা ধরে কুড়িল হয়ে বাড্ডা আসতে পারি। আমি চাইলে মিরপুর থেকে মেট্রো নিয়ে কারণ বাজার এসে, সেখান থেকে হাতিরঝিলে এসে বাস টাস নিয়ে আমি হচ্ছে তোমার কি বলে ইয়াতে আসতে পারি। একটা মিনিট, একটু ওয়েট। সরি ফর দ্য ইন্টারাপশন গাইস। তো যেটা বলতেছিলাম যে আমার বাসা থেকে ইউনিভার্সিটিতে আসার বেশ কিছু পসিবল পাথ আছে, তাই না? তো এখন জেনারেলি আমরা কি কাজটা করি, আমরা জেনারেলি সেভাবেই মানে আমি জেনারেলি সেভাবেই আসা ট্রাই করবো যেটা আমার জন্য ইকোনমিক্যালি ফিজিবল অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আমি যাতে কম সময়ে পৌঁছতে পারি। এখন দেখো আমি কেন এই রুটটা ফলো করতেছি, কেন আমি তোমাকে এই 3টা পসিবল পাথ বললাম। কারণ যদি মিরপুর থেকে বাড্ডা, তুমি একটা জিনিস যদি চিন্তা করো, মিরপুর থেকে বাড্ডা যদি ডিরেক্টলি না যাওয়া যায়, তাহলে আমরা জেনারেলি অ্যাজ এ হিউম্যান কি চিন্তা করব, আমি কিন্তু বাড্ডার কাছাকাছি কোনো একটা প্লেসে যাব, তাই না? মানে মিরপুর থেকে বাড্ডার কাছাকাছি কোন জায়গায় যাওয়া যায় সেই জায়গাটাতে আমি যাওয়ার চেষ্টা করবো, সেখান থেকে আমি বাড্ডায় যাব। যেমন এই যে আমি যেটা বললাম যে মিরপুর থেকে বাড্ডা যদি ডিরেক্টলি আমি না আসতে পারি, তাহলে মিরপুর থেকে আমি ক্যান্টনমেন্ট আসলাম, ক্যান্টনমেন্ট এসে আমি বনানী থেকে তারপর হচ্ছে আমি বাড্ডা গেলাম। সো খেয়াল করো আমি কেন বনানী আসছি, বিকজ আমার কাছে আই হ্যাভ দিস ইনফরমেশন যে বনানী আসলে আমার কাছে বাড্ডা যাওয়া ইজিয়ার। ঠিক আছে, আবার আরেকটা অ্যানালজি দিয়ে দিই তোমাদেরকে, যে আমি কেন মেট্রো রেল করে কারণ বাজার নামবো, কেন আমি মেট্রো রেল করে তোমার মনে করো উত্তরা গেলাম না, কেন আমি মেট্রো রেল করে মতিঝিল চলে গেলাম না, বিকজ মতিঝিল থেকে বাড্ডা বা উত্তরা থেকে বাড্ডা কিন্তু আসলে দূরে। সো খেয়াল করো এই যে আমি যে অ্যানালজি বা যে এক্সাম্পলটা দিলাম, এখানে আমার গোল নোটটা হচ্ছে আসলে বেসিক্যালি বাড্ডা। তো আমি যদি বাড্ডায় আসতে চাই, অ্যান্ড তাহলে অবশ্যই আমার কাছে একটা ইনফরমেশন থাকতে হবে বাড্ডা আসলে কোথায়। উইদাউট দ্যাট আমি যদি বাড্ডা আসতে চাই, এখন আমি যদি বাড্ডা আসতে চাই, আমি মিরপুর থেকে ধরো তোমার চলে গেলাম হচ্ছে পুরান ঢাকা, তাহলে কি হইলো জিনিসটা? তোমরা নিজেরাই চিন্তা করো। আসলে আমি মিরপুর থেকে বাড্ডা আসতে চাচ্ছি, কিন্তু আমি মিরপুর থেকে পুরান ঢাকা গেলাম,
পুরান ঢাকা গিয়ে পুরান ঢাকা থেকে পরে বাড্ডে আসলাম, তাহলে তো আমার অলওয়েজ আমার তো বাড্ডে আসতে সময় সবচেয়ে বেশি লাগবেই, কারণ আমি তো আসলে ভুল পথে আগাইতেছি, তাই না? সো এই যে এই ধরনের সার্চিং টেকনিক, এটাকে আসলে বলে থাকি হচ্ছে আমরা ইনফর্মড সার্চিং টেকনিক। অর্থাৎ আমার কাছে একটা ইনফরমেশন আছে, উই হ্যাভ সাম সর্ট অফ ইনফরমেশন হোয়ার দ্য গোল ইজ। এইটা কি তোমরা বুঝতে পারছো কিনা? ইয়েস স্যার। ঠিক আছে। সো এই যে মনে করো আমরা যখন রিয়েল লাইফে, ধরো তুমি এখন কোনো একটা জায়গায় যাবা, তুমি কিন্তু আসলে তোমার কাছে একটা মেবি, দেখো ধরো তুমি আসলে কথার কথা ধরো তুমি পুরান ঢাকা করতে যাবা, ফর এক্সাম্পল তুমি চিন্তা করো তোমার বাসা থেকে, তুমি জানো না পুরান ঢাকায় যাওয়ার এক্স্যাক্ট রাস্তাটা কোনটা, কিন্তু তোমার কাছে একটা আইডিয়া আছে কিভাবে চাইলে পুরান ঢাকা যাওয়া যাইতে পারে। তো পুরান ঢাকা যাওয়ার জন্য তুমি তাহলে সেই আইডিয়াটাকে ধরে ধরেই ফলো করার ট্রাই করবা। তোমার আইডিয়াটা কারেক্ট, মানে মানে অ্যাবসলিউটলি কারেক্ট নাও হইতে পারে, মানে পার্শিয়ালি কারেক্ট হইতে পারে, বাট তোমার কাছে একটা আইডিয়া আছে। তোমার এখন পুরান ঢাকায় পৌঁছানোর জন্য তুমি তো কক্সবাজার চলে যাবে না। সো এই ধরনের সার্চিং টেকনিককে, সো হাউ ক্যান উই মেক ইট এফিশিয়েন্ট? তো আমরা আসলে ওদেরকে, মানে এই অ্যালগোরিদমগুলোকে আসলে আমরা একটা মোর ইনফরমেশন দিব রিগার্ডিং, ধরো অ্যাপ্রক্সিমেটেড, এই এক্সাম্পলে অ্যাপ্রক্সিমেটেড ডিস্টেন্স ফ্রম গোল স্টেট। তো এই যে আমি যখন তাকে একটা এক্সট্রা ইনফরমেশন দিচ্ছি, এই এক্সট্রা ইনফরমেশনটাকে আমরা আসলে বলে থাকি, এই এক্সট্রা ইনফরমেশনটাকে আমরা বলে থাকি হচ্ছে হিউরিস্টিক। ঠিক আছে। এই যে অ্যাপ্রক্সিমেটেড ডিস্টেন্স যে কথাটা বললাম, যে আমরা এই এক্সাম্পলে তো আসলে ওকে আমি বলবো না যে বাড্ডা কোথায়, কারণ এটা তো বলা সম্ভব না। রেদার আমি তাকে একটা এক্সট্রা ইনফরমেশন দিচ্ছি হচ্ছে যে তোমার গোল থেকে অ্যাপ্রক্সিমেটেড ডিস্টেন্সটা কত। এই এক্সট্রা অ্যাপ্রক্সিমেটেড ডিস্টেন্সটাকে আমরা জেনারেলি বলে থাকি হিউরিস্টিক, আর এটাকে ডিনোট করা হয় জেনারেলি তোমার এইচ দ্বারা। হ্যাঁ। সো এবং এই ধরনের সার্চিং টেকনিকে আমরা বলে থাকি হচ্ছে ইনফর্মড সার্চ। ঠিক আছে, ইনফর্মড সার্চ। তো এই ইনফর্মড সার্চে আমরা আজকে দুইটা অ্যালগোরিদম ডিসকাস করব। একটা হচ্ছে GBFS, দ্যাট ইজ গ্রিডি বেসড ফার্স্ট সার্চ, আর একটা হচ্ছে আমাদের A স্টার সার্চ, যেটা হচ্ছে আসলে ল্যাবের মেইন টপিক। ঠিক আছে। তো তাহলে আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম যে আমরা আসলে অ্যাট দিস পয়েন্ট একটা এক্সট্রা ইনফরমেশন দিব, যে এক্সট্রা ইনফরমেশনটা হচ্ছে রিগার্ডিং গোল থেকে আমি কত দূরে আছি। এবং এই যে আমি যখন এক্সট্রা ইনফরমেশনটা দিচ্ছি, তখন আসলে অবশ্যই কি হবে, জেনারেলি আমার টেকনিক্যালি আমার অ্যালগোরিদমগুলো এফিশিয়েন্ট হওয়া উচিত, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আমি আসলে আমার কাছে একটা আইডিয়া থাকবে যে আমার কোথায় গোল আছে। যেমন এখানে যদি চিন্তা করো, এই এক্সাম্পলে যদি চিন্তা করো, এখানে তোমার হিউরিস্টিক কি হতে পারে? এখানে তোমার হিউরিস্টিক হতে পারে, হিউরিস্টিকের ভ্যালু, মানে হিউরিস্টিকটা কি বলছিলাম আমরা? হিউরিস্টিক বলছিলাম হচ্ছে আমার অ্যাপ্রক্সিমেটেড ডিস্টেন্স ফ্রম দ্য গোল। তো তাহলে এখানে হিউরিস্টিকটা আসলে কি হতে পারে? এখানে হিউরিস্টিক তোমার হতে পারে, মনে করো কতগুলা টাইল মিসপ্লেসড আছে। তো তাহলে আমরা যদি এখানে খেয়াল করি, দেখো কতগুলা টাইল এখানে মিসপ্লেসড আছে। 1 1-এর জায়গা মতন আছে, তুমি গোলের সাথে যদি কম্পেয়ার করো, 1 1-এর জায়গা মতন আছে, 2 2-এর জায়গা মতন আছে, 3 3-এর জায়গা মতন আছে, 5 5-এর জায়গা মতন নাই, মানে 4 4-এর জায়গা মতন নাই, 5 5-এর জায়গা মতন নাই, 6 6-এর জায়গা মতন নাই। তাহলে এখানে তাহলে মিসপ্লেসড টাইল আছে হচ্ছে 3টা, 7 7-এর জায়গা মতন নাই, 8 8-এর জায়গা মতন নাই। তাহলে তুমি যদি এই ইনিশিয়াল স্টেটের সাথে গোল স্টেটের কম্পেয়ার করো, টোটাল মিসপ্লেসড টাইল আছে হচ্ছে তোমার 5টা। বাই দ্য ওয়ে, এই ড্যাশকে চিন্তা করার দরকার নেই, কারণ সবগুলা যদি অলরেডি তোমার ঠিকমতো প্লেস থাকে, তাহলে তো ড্যাশ একদম লাস্ট বক্সে থাকবে, এটা খুবই স্বাভাবিক। সো তাহলে তুমি যদি এখানে কম্পেয়ার করো, অনলি 1 2 3 এই তিনটাই হচ্ছে তোমার আসলে প্রপারলি প্লেসড আছে, বাকি 5টা কেউই প্রপারলি প্লেস নেই। সো এই ক্ষেত্রে তাহলে তুমি বলতে পারো এটার জন্য হিউরিস্টিকের ভ্যালুটা হচ্ছে 5। ঠিক আছে। এরপর সিমিলারলি এইটার জন্য যদি চিন্তা করো, এই যে আপ মুভের পর যদি চিন্তা করো, বলো তো এখানের জন্য হিউরিস্টিকের ভ্যালু কত হবে? একটু কম্পেয়ার করো তো। Sir, 6. 6, ভেরি গুড, 6ই হবে, কারণ দেখো এখানে প্রায় 6টা টাইল তোমার হচ্ছে মিসপ্লেসড আছে। এরপর এটার জন্য কত হবে দেখেন তো, দেখো কয়টা মিসপ্লেসড আছে? Again 5. 5। ঠিক আছে। তো সিমিলারলি এরকম এটার জন্য যদি বের করো, এই যে এটার জন্য আসবে হচ্ছে 4টা, আর এটার জন্য তোমার আসবে হচ্ছে 5টা। ঠিক আছে। এখন তাইলে আমাকে বলো, আমি ধরো ইনিশিয়াল স্টেট থেকে 4টা পসিবল মুভ আছে, আপ ডাউন লেফট রাইট। এরপর আমার কোন স্টেটটাকে এক্সপ্যান্ড করা উচিত? আপকে, ডাউনকে, লেফটকে নাকি রাইটকে? Left.
কেন বলেন তো স্যার একটু? স্যার কারণ আমাদের ওই যে এইচ এর ভ্যালু কমে যাচ্ছে, মানে আমাদের আরো কম স্টেপ প্রয়োজন গোল স্টেটে পৌঁছানোর জন্য। ভেরি গুড, মাথায় রাখবেন একটা জিনিস, গোল স্টেটের জন্য কিন্তু হিউরিস্টিকের ভ্যালু অলওয়েজ হবে হচ্ছে 0, ইফ দ্যাট মেক্স সেন্স টু ইউ, কারণ গোল স্টেটে তুমি পৌঁছে গেছো। বাই দ্য ওয়ে, হোয়াট ওয়াজ হিউরিস্টিক? হিউরিস্টিক আসলে আমরা বলছিলাম কি, যে অ্যাপ্রক্সিমেটেড ডিস্টেন্স ফ্রম দ্য গোল। তো গোল থেকে গোলের তো কোনো অ্যাপ্রক্সিমেটেড ডিস্টেন্স নাই, এটা তো 0ই হবে। এবং তোমার আইডিয়া, আমার আইডিয়াটা থাকবে অ্যাজ উই গো অ্যালং, হিউরিস্টিককে যতটা কমাইতে পারি, যতটা কমবে, যতটা কম হিউরিস্টিকের স্টেটকে আমি চুজ করতে থাকবো, ততই টেকনিক্যালি আমি আসলে গোলের কাছাকাছি পৌঁছাবো, বিকজ গোল হ্যাজ হিউরিস্টিক ভ্যালু 0। তাহলে এভাবে একটা জিনিস যদি খেয়াল করো, আমার কিন্তু এই ব্রাঞ্চটাকে আমি এক্সপ্যান্ড করবো না, এই ব্রাঞ্চটাকে আমি এক্সপ্যান্ড করবো না, এই ব্রাঞ্চটাকে আমি কিন্তু আসলে এক্সপ্যান্ড করতেছি না। তাহলে টেকনিক্যালি এভাবে জাস্ট আমি যদি এই লেফট ব্রাঞ্চকে এক্সপ্যান্ড করতেছি, বিকজ দিস ইজ ক্লোজার টু গোল দেন দ্য আদার 3 ব্রাঞ্চেস। তাহলে এভাবে যদি প্রতি স্টেপে আমি এভাবেই মানে এমন হিউরিস্টিক স্টেটকে চুজ করতে থাকি যেটার হিউরিস্টিক ভ্যালু ইজ ছোট, তাহলে অবশ্যই আমার টেকনিক্যালি আমি গোলের কাছে তাড়াতাড়ি পৌঁছাবো কম্পেয়ার টু ব্লাইন্ড সার্চ টেকনিক। তাই না ব্যাপারটা? এটাই তো হওয়া উচিত। এই যে যেটা আমি একটু আগে তোমাদেরকে একটা অ্যানালজির এক্সাম্পল দিয়ে বুঝাইলাম। সো এইটাকে বুঝছো, হিউরিস্টিকের এই আইডিয়াটাকে এখানে বুঝছো? Yes. স্যার কিন্তু এখানে স্যার আমরা যে দেখতেছি যে লেফটে আমাদের এইচ এর ভ্যালু 4 হচ্ছে, এখন এটা যে সবচেয়ে কম ভ্যালু এটা জানার জন্য তো আমাদের আদার যে 3টা অপশন আছে হুম হুম। এটার ভ্যালুটাও জানা প্রয়োজন। তাহলে ওটা স্যার আমরা কিভাবে জানবো আগে থেকে আপনি যে তো এটা আচ্ছা ওখানে দেখেন, আমাদের আপনি যাওয়া তো যাবে না? দেখেন, আপনি ইনিশিয়াল স্টেট থেকে এই 4টা মুভ দিয়ে তো অবশ্যই এক্সপ্যান্ড করবেন, এবং যখন আপনি এক্সপ্যান্ড জি করবেন স্যার, সাথে সাথে আপনি হিউরিস্টিক ভ্যালুটা ক্যালকুলেট করে ফেলবেন আপনার একটা হিউরিস্টিক ফাংশন দিয়ে। জি স্যার। সো এরপর এই 4টা মুভ এক্সপ্যান্ড করার পর তারপর আমি কি করতাম, ইদার আপে যেতে পারতাম, ডাউনে যেতে পারতাম, লেফটে যেতে পারতাম, রাইটে যেতে পারতাম। এবং আমি যদি ব্লাইন্ডলি সার্চ করি তাহলে আমার সবগুলোই যাওয়া লাগতো, তাই না? জি স্যার। কিন্তু আমি আসলে এখানে দেখতেছি, আমি এখানে আর ব্লাইন্ডলি দেখতেছি না, আমার কাছে একটা এক্সট্রা ইনফরমেশন আছে, দ্যাট ইজ হিউরিস্টিক। হিউরিস্টিক আমাকে বলতেছে সবচেয়ে লোয়েস্ট হিউরিস্টিক ভ্যালু হচ্ছে লেফট মুভটার। তাহলে আমি এখন আর কি করবো, আমি এখন আপ ডাউন রাইটকে আর এক্সপ্যান্ড করবোই না। মানে তুমি এখানে একটা জিনিস চিন্তা করেন স্যার, আপের এক্সপ্যান্ড করলে এটা কি অনেক বড়, এটার নিচে একটা বিশাল বড় একটা ট্রি আসবে না, এটা সাব ট্রি হিসেবে। জি। সিমিলারলি ফর ডাউন, সিমিলারলি ফর রাইট। সো তাহলে খেয়াল করেন, এটা কিন্তু কিছুতেই আমি এক্সপ্যান্ড করতেছি না, আমি জাস্ট লেফটকে এখন এক্সপ্যান্ড করা শুরু করবো। বুঝছেন কি বিষয়টা? জি স্যার, বুঝতে পারছি। স্যার 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 এখানে যখন যেমন ডাউন আর রাইটের ক্ষেত্রে হুম 5 করে আছে, হুম হুম। সো এখানে যদি আমি যে কোনো মানে যদি 5ই লোয়েস্টটা থাকতো, আমি যদি যে কোনো একটাতে যেতাম, তাহলে কি স্যার দুইটাতেই সেম টাইম লাগতো? হিয়ার ইজ দ্য থিং, যদি আপনার হিউরিস্টিক্স ধরেন আপনার এখানে 4টারই হিউরিস্টিক সেম হয়ে গেল, জেনারেলি এটা হয় না, জেনারেলি এটা হয় না, বাট ইফ দ্যাট হ্যাপেন্স, যে আপনার 2টা হিউরিস্টিক সেম হয়ে গেছে, তখন আপনাকে যে কোনো একটা পসিবল রুট বা পাথ আপনাকে ফলো করতে হবে। ইট ইজ ভেরি লাইকলি যে আপনি ওই পসিবল পাথ ধরে হয়তো বা আপনি গোল স্টেটে পৌঁছে যেতে পারবেন না, মেবি অন্য যেটা হিউরিস্টিক ছিল, যেটা সিমিলার ভ্যালু ছিল, সেখানে গোল আছে। তো ওইসব ক্ষেত্রে আমি এই জন্যই বললাম যে টেকনিক্যালি ইউ শুড হ্যাভ, এই জিনিসটা অবশ্যই এফিসিয়েন্ট হবে, বাট অফকোর্স মানে এটা যে অ্যাবসলিউট এফিসিয়েন্সি হবে ব্যাপারটা অলওয়েজ তা না। মেবি আপনার যখন এই যে যখন 2টা হিউরিস্টিক ভ্যালু যদি সেম হয়, তখন অবশ্যই একটা অ্যাম্বিগুইটি থাকতে পারে। স্যার যে কোনো একটা হিউরিস্টিক ভ্যালু বের করার প্রসেসটা একবার একটু বলবেন? আপনি গোল স্টেটের সাথে কম্পেয়ার করেন যে কয়টা টাইল মিসপ্লেস বা কয়টা ভ্যালু আসলে মিসপ্লেস। আপনি যদি এখানে খেয়াল করেন ইনিশিয়াল স্টেটে 1 2 3 এরা জায়গা মতন বসে আছে, কিন্তু 4 5 6 7 8 এরা জায়গা মতন বসে নাই। আপনি যদি ইনিশিয়াল স্টেটের সাথে গোল স্টেটে কম্পেয়ার করেন, তাহলে আপনি কি বলতে পারেন, এটার জন্য হিউরিস্টিক ভ্যালু হচ্ছে 5। সিমিলারলি যদি আপনি এটার জন্য চিন্তা করেন, এখানে যদি দেখেন আপনার হচ্ছে 1 আর 3 অনলি এই দুইটাই হচ্ছে গোলের সাথে মিলে আছে, বাকি কোনোটাই মিলে নেই। বাই দ্য ওয়ে, এখানে কিন্তু আমি ড্যাশটাকে কনসিডারেশন আনবো না, বিকজ সবগুলো যদি মিলে থাকে তাহলে তো ড্যাশ জায়গা মতন বসবে, এটাই স্বাভাবিক। তো তাহলে দেখেন 5 2 8 4 6 7 কেউই আপনার কিন্তু তার জায়গা মতো নেই। সো দ্যাট মিনস এটার জন্য হিউরিস্টিক ভ্যালু হচ্ছে 6। তো এভাবে এটার জন্য 5, এটার জন্য 4, এটার জন্য 5, এভাবে বললাম আর কি। বুঝছেন? থ্যাংক ইউ স্যার। তো এখানে একটা জিনিস আমি বলে রাখি, এই হিউরিস্টিকটা কিন্তু আসলে টেকনিক্যালি যে অলওয়েজই আপনার মানে হিউরিস্টিক যে কথাটা বলতেছি, হিউরিস্টিক ফর দিস এক্সাম্পল আমরা ধরে নিচ্ছি হচ্ছে কি বলছি, নাম্বার অফ মিসপ্লেস স্টাইলস, এই এক্সাম্পলে বলছি। এটা যে নাম্বার অফ মিসপ্লেস স্টাইলসই হইতে হবে এরকম না, এটা আপনার ম্যানহাটন ডিস্টেন্স হইতে পারে। ইট ক্যান বি ম্যানহাটন ডিস্টেন্স অ্যাজ ওয়েল, ইট ক্যান বি আপনার ইউক্লিডিয়ান ডিস্টেন্স অ্যাজ ওয়েল। মানে হিউরিস্টিক ফাংশন, আমি 2টা জিনিস বলে রাখি, হিউরিস্টিক ফাংশন কখনো একটা না, একই প্রবলেমের মোর দেন ওয়ান হিউরিস্টিক ফাংশন থাকতে পারে, আবার একই সাথে একই প্রবলেমের
আপনার যে একটা হিউরিস্টিক চিন্তা করবেন তা ব্যাপারটা না। হিউরিস্টিকের ক্ষেত্রে আমরা কিন্তু ম্যানহাটন ডিস্টেন্সও চিন্তা করতে পারি, আমরা ইউক্লিডিয়ান ডিস্টেন্সও চিন্তা করতে পারি, কোনোটা নিয়ে কোনো সমস্যা নেই। বাট এই এক্সাম্পলে যেমন আমরা বলছি যে সবচেয়ে মোস্ট কমন হিউরিস্টিক হচ্ছে আসলে নাম্বার অফ মিসপ্লেসড টাইলস, ঠিক আছে। বাট আপনি যদি চাইতেন এখানে ম্যানহাটন ডিস্টেন্স হিসাব করতে পারতেন না, পারতেন। আপনি যদি চাইতেন এখানে কি ইউক্লিডিয়ান ডিস্টেন্সকে নিতে পারতেন না, পারতেন। এটার আসলে মানে হিউরিস্টিকের কোয়ালিটি কেমন হবে এটাও একটা আলাদা ডিসকাশন, সেটা আমরা একটু পরে ছোট করে করব। বাট হিউরিস্টিক মানে কি? হিউরিস্টিক মানে হচ্ছে আমি যেটা বলতেছি, ইটস এ ইনফরমেশন রিগার্ডিং আমি গোল স্টেট থেকে কতটা অ্যাপ্রক্সিমেটলি দূরে আসি। তো এটার জন্য যে অলরেডি জাস্ট একটা ক্রাইটেরিয়া হবে ব্যাপারটা তা না, দেয়ার ক্যান বি মাল্টিপল ক্রাইটেরিয়াস, ঠিক আছে। এটা মাথায় রাখতে হবে আসলে। আচ্ছা, তো এখন যেটা আমরা বলতেছিলাম এখানে, তো এই কনসেপ্টটাকে ইউজ করে তাহলে আমরা কি করব, এই কনসেপ্টটাকে ইউজ করে আমরা তাহলে হচ্ছে যেমন এই এক্সাম্পলটাতে যদি চিন্তা করো, এই এক্সাম্পলটাতে তোমরা যদি দেখো আমরা এখানে তাহলে কি করবো, আমার কাছে যদি এখানে ইনফরমেশনটা থাকে হিউরিস্টিকটা, দেখো টেকনিক্যালি আমি যদি এই গ্রাফটার কথা চিন্তা করি বা এই ট্রিটার কথা চিন্তা করি, এই পাথটার হিউরিস্টিক অলওয়েজ কি হবে, এই পাথের থেকে কম হবে। তো তাহলে আমি অলওয়েজ কি করবো, আমি কিন্তু তাহলে যদি আমি ডিএফএস চালাই তাহলে আমি তখন হিউরিস্টিককে প্রায়োরিটাইজ করে আমি এই পাথটাকে এক্সপ্লোর করবো রেদার দেন দিস পাথ হিয়ার। এবং তখন আসলে জিনিসটা কি দাঁড়াবে, আমি কিন্তু তাহলে জিনিসটাকে আসলে এফিশিয়েন্ট করতে পারতেছি, বিকজ আমি তাহলে ব্লাইন্ডলি আর আমার এমন কোনো ব্রাঞ্চ বা এমন কোনো সাবট্রিকে দেখা লাগতেছে না যেখানে আসলে আমার তোমার ইয়া হয়, এটাকে কি বলে তোমার হইতেছে আসলে মানে গোল নাই, সেটাকে আমার দেখা লাগতেছে, ঠিক আছে। আচ্ছা, এখন এখন জিনিসটা হইতেছে যে ইফ আমরা যদি এটা বুঝে থাকি যে হোয়াট অ্যাকচুয়ালি ইজ ইনফর্ম সার্চ, আমাদের কাছে যদি সাম সর্ট অফ আইডিয়া থাকে আসলে কোনটা হিউরিস্টিক, তাহলে এখানে মেইন আইডিয়াটা হচ্ছে যে যে আমরা এই জিনিসটাকে আসলে কিভাবে ব্যবহার করব। কারণ বিএফএস ডিএফএস বা ডাইক্সরা, বিএফএস ডিএফএস হচ্ছে দুইটা ট্রাভার্সাল অ্যালগরিদম, বা ডাইক্সরা এরা কেউই আসলে কিন্তু আমার হিউরিস্টিককে কনসিডারেশন করে না। তো তাহলে আমাদের অবশ্যই দুইটা নতুন অ্যাপ্রোচ বা অ্যালগোরিদম লাগবে যারা হিউরিস্টিককে কনসিডারেশনে লাগে। তো প্রথম অ্যালগোরিদমটা হচ্ছে আমাদের গ্রিডি বেসড ফার্স্ট সার্চ, অর ইন শর্ট ফর্ম জিবিএফএস। আমি আবার বলতেছি, এটা ফুল ফর্মটা হচ্ছে গ্রিডি বেসড ফার্স্ট সার্চ, ছোট ছোট করে বললে জিবিএফএস। তো নাম থেকে বোঝা যায় এটা হচ্ছে আসলে একটা সার্চিং অ্যালগোরিদম, এবং এটা নামের শুরুতেই হচ্ছে গ্রিডি, মানে এটা গ্রিডিলি চুজ করবে। তোমরা বাইরে আমরা তো সবাই গ্রিডি অ্যালগোরিদম সম্পর্কে পরিচিত, রাইট? কারো কি গ্রিডি ভুলে গেছি এরকম কি কেউ আছেন? স্যার একবার বললে ভালো হয়। আচ্ছা, গ্রিডি অ্যাপ্রোচ বলতে আমরা আসলে কি বুঝি, হোয়াট ডু উই অ্যাকচুয়ালি আন্ডারস্ট্যান্ড বাই গ্রিডি অ্যাপ্রোচ? গ্রিডি অ্যাপ্রোচ মানে হচ্ছে আপনার কাছে লোকালি যে ইনফরমেশনটা অ্যাভেলেবল, মানে কারেন্ট কনটেক্সটে আপনার কাছে যে ইনফরমেশনটা অ্যাভেলেবল সেইটার মধ্যে থেকে আপনি বেস্ট পসিবলটাকে আপনি চুজ করবেন। এইটাকে আমরা বলি হচ্ছে আসলে গ্রিডি অ্যাপ্রোচ। অর্থাৎ ধরেন আমি যদি আপনাদেরকে একটা অ্যানালজিক্যাল এক্সাম্পল দিই, যে ধরেন আপনি চিন্তা করলেন আপনি ফেব্রুয়ারি মাসে ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ মানি সেভ করবেন। তো এখন কত অ্যামাউন্ট অফ মানি সেভ করবেন এটা আপনি জানেন না, বিকজ অ্যাগেন আপনার আইডিয়াটা হচ্ছে আপনি কত ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ মানি সেভ করবেন। সো আপনি কি করলেন, আপনি ফেব্রুয়ারি মাসের 1 তারিখ ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ টাকা সেভ করলেন, 2 তারিখ ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ টাকা সেভ করলেন, 3 তারিখ ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ টাকা সেভ করলেন। এইভাবে প্রত্যেক দিন যদি ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ টাকা সেভ করতে থাকেন, তাহলে কি হবে, ফেব্রুয়ারি মাসে 28 দিন আপনি যত টাকা সেভ করলেন এটাকে যদি যোগ করেন বা কম্বাইন করেন, তাহলেই কিন্তু আপনি আসলে ফেব্রুয়ারি মাসের ম্যাক্সিমাম টাকা যেটা সেভ করছেন সেটা পাচ্ছেন। তো এই অ্যানালজিটাতে বা এই এক্সাম্পলটাতে আপনার লোকালি বেস্ট সলিউশন ছিল হচ্ছে প্রত্যেক দিন ম্যাক্সিমাম টাকাটা সেভ করা, অ্যান্ড আপনার অ্যাকচুয়াল টার্গেটটা ছিল হচ্ছে ফেব্রুয়ারি মাসে ম্যাক্সিমাম টাকাটাকে ম্যাক্সিমাম কত টাকা সেভ করতে পারি সেটাকে দেখা। সো আমি কিন্তু আসলে আগে থেকে জানতাম না কত টাকা সেভ করবো। সো আমি কি অ্যাপ্রোচটা ফলো করছি, প্রত্যেক দিন ম্যাক্সিমাম টাকা করে সেভ করতে থাকছি। এই জিনিসটাকে আসলে আমরা বলে থাকি হচ্ছে গ্রিডি অ্যাপ্রোচ। তো আমাদের প্রথম যে সার্চিং অ্যালগরিদমটা সেটা হচ্ছে গ্রিডি বেসড ফার্স্ট সার্চ। তো এটা অলওয়েজ কি করতেছে, এটা হচ্ছে আমার গ্রিডিলি সবসময় হচ্ছে আমার মানে সার্চ করতে থাকবে। এটা একটু আমরা আসলে দেখি হাউ এটা আসলে কিভাবে আসলে অ্যাকচুয়ালি টেকনিক্যালি কাজ করে, ঠিক আছে। সো আমরা একটা আপনাদের কি বলে আপনাদের স্লাইড থেকে একটা এক্সাম্পল আনবো, আপনাদের থিওরিটিক্যাল স্লাইড থেকে। এই এক্সাম্পলটা হচ্ছে এইটা। তো এই এক্সাম্পলটাকে যদি আমরা কনসিডারেশন আনি, দেখেন এইখানে বাই দ্য ওয়ে আমাদেরকে দেখেন একটা ট্রি দেওয়া আছে, সেই ট্রিটাতে বেশ কিছু ইনফরমেশন আসলে আমাদের কাছে আছে। আমরা প্রথমে হচ্ছে আসলে জিবিএফএস দেখতেছি বাই দ্য ওয়ে। সো দেখেন প্রথমত এটা হচ্ছে একটা ওয়েটেড
ট্রি বা ওয়েটেড গ্রাফ বলতে পারেন। প্রত্যেকটা এজের সাথে দেখেন একটা করে ওয়েট অ্যাসাইন করা আছে, ঠিক আছে। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আপনার স্টার্ট নোডটা হচ্ছে রুট নোড, এটা আপনারা জানেন। আপনার গোল নোডটা হচ্ছে নোড আই, এবং যে ওয়েটগুলো আছে এগুলো বেসিক্যালি কি আপনার, যেমন এ থেকে সি, এটার ওয়েটটা দেখতেছেন, পাথ ওয়েটটা দেখতেছেন 180, এগুলো সব আপনারা জানেন যে এখান থেকে এ থেকে সিতে যেতে আমার কস্ট হবে 118। অ্যাট দ্য সেম টাইম আমাকে দেখে নতুন একটা টেবিল দেওয়া আছে, এটা হচ্ছে আসলে হিউরিস্টিক টেবিল বা হিউরিস্টিক ভ্যালুসগুলো আসলে। সো হিউরিস্টিক ভ্যালুটা আসলে কি? হিউরিস্টিক বলতে আমরা কি বুঝতেছিলাম আসলে, কি বলছিলাম যে হিউরিস্টিক হচ্ছে আপনার ডিস্টেন্স, অ্যাপ্রক্সিমেটেড ডিস্টেন্স ফ্রম দ্য গোল স্টেট। সো তাহলে এখানে যদি একটা জিনিস খেয়াল করেন, আপনার গোল স্টেটটা হচ্ছে আই, তাই না? তো তাহলে দেখেন এর জন্য হিউরিস্টিক ভ্যালুটা কত দেওয়া, 366। দ্যাট মিনস আসলে বুঝতেছেন আপনার গোল স্টেট আই থেকে এর অ্যাপ্রক্সিমেটেড ডিস্টেন্সটা হচ্ছে 366। বি এর জন্য হিউরিস্টিক ভ্যালুটা কত দেওয়া, দেখেন দেওয়া আছে 374। এটার মানেটা কি, গোল স্টেট আই থেকে বি এর হিউরিস্টিক মানে অ্যাপ্রক্সিমেটেড ডিস্টেন্সটা হচ্ছে আপনার 374। এফ এর জন্য আপনার হিউরিস্টিক ভ্যালুটা দেখেন দেওয়া আছে হচ্ছে 178। এটার মানেটা কি, এটার মানেটা হইতেছে আপনার এফ নোটটা থেকে আইতে যাওয়ার অ্যাপ্রক্সিমেটেড ডিস্টেন্সটা হচ্ছে 178। অ্যান্ড আপনারা সবাই জানেন গোল স্টেট যেটা আই, তার জন্য হিউরিস্টিক অলওয়েজ কি হবে, 0, ঠিক আছে। কারণ অ্যাগেন গোল থেকে গোলে আমি কি যাব, ওখানে তো 0 হবে, ঠিক আছে। এইটা কি বুঝছেন? এই এই প্রবলেমটাতে এই হিউরিস্টিকটা কি মিন করতেছে, এটা কি বুঝছেন? আচ্ছা, ধরে নিচ্ছি বুঝছেন। বাই দ্য ওয়ে, এখানে একটা ডেফিনিশন দেওয়া আছে, দেখেন কি বলছে, এইচ অফ এন ইজ ইকুয়ালস টু স্ট্রেট লাইন ডিস্টেন্স হিউরিস্টিক। কেউ কি স্ট্রেট লাইন ডিস্টেন্স হিউরিস্টিক বুঝেন, বা স্ট্রেট লাইন ডিস্টেন্স কি বলে এটা কি বুঝেন? স্যার এটা কি মানে কোন একটা পার্টিকুলার নোট থেকে গোলের যে ডিস্টেন্সটা এটা বোঝায়, মানে ইমিডিয়েট আগের নোট থেকে এরকম কিছু বোঝাচ্ছে? না, এরকম না বিষয়টা। আমি আপনাদেরকে আপনাদের একটা লেকচার নোট আপনাদের সাথে হয়তো স্যার শেয়ার করবেন, সেইখান থেকে একটা এক্সাম্পল আমি দেখাই। আচ্ছা, তো এখান থেকে আমি আপনাদেরকে হচ্ছে ইনফর্মড সার্চ হিউরিস্টিক জিপিএফএস। আচ্ছা, তো দেখেন হয়ে গেল। হ্যাঁ, আমি আপনাদেরকে বুঝাই আসলে হোয়াট ইজ অ্যাকচুয়ালি দ্য স্ট্রেট লাইন ডিস্টেন্স। খেয়াল করেন, এইটা হচ্ছে রোমানিয়ার ম্যাপ, ঠিক আছে। এটা হচ্ছে রোমানিয়া কান্ট্রির ম্যাপ, এবং খেয়াল করেন রোমানিয়ার ক্যাপিটাল হচ্ছে জেনারেলি আপনার বুখারেস্ট। তো বুখারেস্ট হচ্ছে আপনার জেনারেলি এই এক্সাম্পলে আপনি চিন্তা করতে পারেন বুখারেস্ট হচ্ছে আপনার আসলে গোল নোট। তো এখন মনে করেন আমি এই এফোরি এই নোটটা থেকে আমি হচ্ছে বুখারেস্টে আসতে চাচ্ছি, তাহলে এইটা আসার আসলে আবার পাথটা কি, আমি এফোরি থেকে হিরোসভা যাব, এখান থেকে এখানে আসব, দেন আমি বুখারেস্টে আসব। এটাই কিন্তু আমার পাথ আসলে টেকনিক্যাল, আর কিন্তু কোনো পাথ নেই। দেখো আশেপাশে দেখো, কিন্তু কোনো পাথ নাই। কিন্তু আমি যদি তোমাদেরকে আস্ক করি হোয়াট ইজ দ্য স্ট্রেট লাইন পাথ ফ্রম বুখারেস্ট টু এফোরি, এটা আসলে বেসিক্যালি দুইটা নোটকে কানেক্ট করে এরকম একটা স্ট্রেট লাইন, তাই না? এটা হচ্ছে তোমার আসলে স্ট্রেট লাইন ডিস্টেন্স। এটা কি বুঝতে পারছো? আমি আবারও একটা জিনিস রিপিট করি, এই নোটটা থেকে বুখারেস্টে আসার পাথটা হচ্ছে এখান থেকে এখানে যাব, এখান থেকে এখানে আসবো, এখান থেকে এখানে আসবো। এটা হচ্ছে আমার অ্যাকচুয়াল পাথ হুইচ অ্যাকচুয়ালি লজিক্যালি এক্সিস্ট ইন দ্য ম্যাপ। কিন্তু আমি যদি আপনাদেরকে আস্ক করি হোয়াট ইজ দ্য স্ট্রেট লাইন ডিস্টেন্স ফ্রম দিস নোট টু দিস নোট, এটা আসলে বেসিক্যালি আ স্ট্রেট লাইন কানেক্টিং দিস টু নোটস। এখন স্ট্রেট লাইন ডিস্টেন্স কিন্তু নিচ্ছি, কোশ্চেনটা নিচ্ছি, একটু ওয়েট করেন। স্ট্রেট লাইন ডিস্টেন্স কিন্তু আসলে আমার অ্যাকচুয়ালি মেট্রিক হইতে পারে না, কারণ আমার রাস্তা, আমার ট্রান্সপোর্টেশন, আমার যে রোডগুলো আছে, দ্য রোডস আর নট স্ট্রেট। বাট ইফ ইউ আর টু গেস যে আসলে সে একটা অ্যাপ্রক্সিমেট যদি গেস করতে চান যে বুখারেস্ট থেকে এফোরি কতটা দূরে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমার স্ট্রেট লাইন ডিস্টেন্স একটা মেজারমেন্ট হইতে পারে। তাহলে কারণ যত স্ট্রেট লাইন আপনি যদি চিন্তা করেন, আপনাকে যদি আস্কটা করা হয় যেমন ওরাডিয়া থেকে এই যে এটা থেকে বুখারেস্ট অনেক দূরে, এটা দেখে বুঝে যেতেছে, তাই না? ইভেন ইফ টোটাল ইয়াত যদি চিন্তা করেন সেটা খুবই হাই কস্ট আসবে। এখন আপনাকে যদি আস্ক করা হয় বুখারেস্ট থেকে ওরাডিয়ার আসলে স্ট্রেট লাইন ডিস্টেন্স কত হবে, এটা টেকনিক্যালি অনেক বড় হবে না? খুবই তো বড় হওয়া উচিত, কারণ এটা খুবই দূরে আসছে, দূরত্ব খুবই বড়, তাই না? সো এই ক্ষেত্রে যেহেতু হিউরিস্টিক হচ্ছে আমার একটা অ্যাপ্রক্সিমেটেড ডিস্টেন্স, তো সেক্ষেত্রে আমি অবশ্যই স্ট্রেট লাইন ডিস্টেন্স দুইটা নোড বা দুইটা সিটির মধ্যে
স্ট্রেট লাইন ডিস্টেন্সকে একটা হিউরিস্টিক হিসেবে চিন্তা করতেই পারি, তাই না? আচ্ছা, কার কার কোশ্চেন ছিল বলেন? স্যার এটা তো হচ্ছে ওই যে ফিজিক্সে যে পড়েছিলাম ডিসটেন্স ডিসপ্লেসমেন্ট এরকম কাইন্ড অফ, তাই না? ইয়েস কারণ ইয়েস আমরা হচ্ছে ইয়েস, স্ট্রেট লাইনটাকে হচ্ছে রেফারেন্স হিসেবে ধরতেছি যে রেফারেন্স হিসেবে ধরতেছি, সিমেট্রি। ইয়েস ইয়েস, ভেরি গুড একটা কথাবার্তা বলছেন যে আমি এখানে একটা রেফারেন্স হিসেবে ধরতেছি। স্ট্রেট লাইন ইজ আ রেফারেন্স, কারণ আমার অ্যাপ্রক্সিমেট, আমার হিউরিস্টিকটা কি বলছিল? হিউরিস্টিকটা ছিল আপনার গোল স্টেট থেকে একটা অ্যাপ্রক্সিমেটেড ডিস্টেন্স। সো অ্যাপ্রক্সিমেটেড ডিস্টেন্সটা তো আমার একটা রেফারেন্স হইতে হবে। তো তাইলে এই ক্ষেত্রে এই যে স্ট্রেট লাইন ডিস্টেন্সটা হচ্ছে আমার রেফারেন্স, যে দুইটা সিটি কতটা দূরত্বে আছে। এইটা কি বুঝছেন? এনি কোয়েশ্চেন্স? আচ্ছা, ধরে নিচ্ছি আসলে নাই। তো এই এক্সাম্পলটা হয়তো আপনাদেরকে থিওরিতে দেখাইতে পারে। যেমন এখানে দেখেন আপনার এফওরি থেকে বুখারেস্টের অ্যাকচুয়াল কস্ট হচ্ছে 85 প্লাস 98 প্লাস 86, আর আপনার কি বলে হিউরিস্টিক বা স্ট্রেট লাইন ডিস্টেন্স হচ্ছে আপনার আসলে 161, ঠিক আছে? তো এরকম মানে এরকম রেফারেন্স পয়েন্ট হিসেবে আমি যেমন আমি এই রেফারেন্স হিসেবে, যেমন এই এক্সাম্পলে আমি ধরছিলাম হচ্ছে মিসপ্লেস টাইলস, আমি রেফারেন্স হিসেবে ধরতে পারতাম ম্যানহাটন ডিস্টেন্স, আমি রেফারেন্স হিসেবে ধরতে পারি ইউক্লিডিয়ান ডিস্টেন্স, অনেক কিছু কি আসলে হিউরিস্টিকের রেফারেন্স হিসেবে ধরা যায়। কিভাবে ধরবো সেটা একটু পরে দেখতেছি, মানে কোয়ালিটি অফ হিউরিস্টিক নিয়ে পরে কথা বলতেছি। তো দেখেন এখানে তাহলে এ থেকে আইতে যাওয়ার যে স্ট্রেট লাইন ডিস্টেন্স 366, এটা হচ্ছে আমার এখানে অ্যাপ্রক্সিমেটেড বা রেফারেন্স ডিস্টেন্স। তো তাহলে আমার এখানে আসলে মেইন কাজটা কি হবে? সো গ্রিডি বেস্ট ফার্স্ট সার্চ যেটা করে, সে আসলে হচ্ছে অলওয়েজ কনসিডারেশনে রাখে হচ্ছে অনলি দ্য হিউরিস্টিক ভ্যালুটাকে, ঠিক আছে? গ্রিডি জিবিএফএস যে কাজটা করে, জিবিএফএস অলওয়েজ যে কাজটা করে সেটা হচ্ছে সে অলওয়েজ কনসিডারেশনে রাখে দ্য হিউরিস্টিক ভ্যালু। মানে সে পাথ কস্টকে কখনোই অ্যাকুমুলেট করে না, বা পাথ কস্ট নিয়ে সে কখনোই চিন্তিত না। রেদার তার নেক্সট যে ডিসিশনটা হবে, সেইটাকে নেক্সট যে গ্রিডি ডিসিশনটা হবে সেইটাকে সে নেয় অন দ্য বেসিস অফ দ্য হিউরিস্টিক ডিস্টেন্স, ঠিক আছে, বা স্ট্রেট লাইন ডিস্টেন্স এই এক্সাম্পলে। তো এখন এইটার ওয়ার্কিং বা এইটার সিমুলেশন বা এইটার স্টেপগুলা এক্স্যাক্টলি অ্যাজ সিমিলার, মানে ডায়াক্সট্রা আপনারা যে পড়ছেন একদম ওইটার কাছাকাছি একটা সিমুলেশন। তো তাহলে এখানে যদি খেয়াল করেন ডায়াক্সট্রাতে আসলে আমরা কি করতাম? ডায়াক্সট্রাতে আমরা হচ্ছে স্টার্ট নোটটাকে বা সোর্স নোটটাকে আমরা হচ্ছে একটা প্রায়োরিটি কিউতে ইনসার্ট করতাম, দেন হচ্ছে আমরা স্টার্ট নোডের নেইবারিং নোটগুলোকে এক্সপ্যান্ড করতাম। এখানেও আইডিয়াটা এক্স্যাক্টলি সেম। আমরা এখানে একটা প্রায়োরিটি কিউ নিলাম, এরকম একটা প্রায়োরিটি কিউ নিলাম, ধরেন এমটি। স্যার, হুম পাথ কস্ট যদি বেশি হয় হুম আর হিউরিস্টিক ভ্যালু যদি কম হয় তাহলে পরে কোনটা সে আসতেছে, দেখবে? এটা আসতেছে, এটা একটু পরে এই অ্যান্সারটা দিব, সমস্যা নেই। আচ্ছা, সো প্রথম যে জিনিসটা আমরা একটা বোঝার চেষ্টা করি, এখানে হিউরিস্টিক আমরা কিভাবে অ্যাকুমুলেট করবো। সো প্রথমেই আমার এই প্রায়োরিটি কিউতে আমি প্রথমে ইনসার্ট করবো হচ্ছে এ কে। এখন খেয়াল করেন এর হিউরিস্টিক ভ্যালুটা কত? এর হিউরিস্টিক ভ্যালুটা হচ্ছে আপনার আসলে 366। সো তাহলে আমি এখানে এর উপরে দিলাম হচ্ছে 366, ঠিক আছে? এখন আপনারা নিজেদেরকে কোয়েশ্চেন করেন, আমরা জেনারেলি আসলে ডায়াক্সের ক্ষেত্রে কি করতাম? একটা নোটকে যখন আমরা প্রায়োরিটি কিউতে ইনসার্ট করতাম, তারপর সেইটাকেই আপনার হচ্ছে আসলে প্রায়োরিটি কিউ থেকে পপ করতাম যার ওভারঅল ডিস্টেন্সটা আসলে কম ছিল। এখানেও আইডিয়াটা এক্স্যাক্টলি সেম, ঠিক এক্স্যাক্টলি সেম আইডিয়া, জাস্ট দ্য অনলি ডিফারেন্স ইজ দ্যাট আমরা ডায়াক্সের ক্ষেত্রে পাথ কস্টকে মাথায় রাখতাম, আর এখানে পাথ কস্টকে মাথায় না রেখে এখানে হচ্ছে আমরা হিউরিস্টিককে মাথায় রাখতেছি, ঠিক আছে? সো তাহলে এর হিউরিস্টিক ভ্যালু হচ্ছে 366। সো এখান থেকে যদি আমি এ কে পপ করি, তাহলে এ কে পপ করলাম, একে যদি পপ করি, বলেন তো এর নেইবারিং নোট কারা কারা? দেখেন তো, সিইবি। সিইবি, তাহলে তাদেরকে আমি এক্সপ্যান্ড করব, ঠিক আছে? এখন তাহলে সি ই বি, তাহলে খেয়াল করেন সি এর জন্য আমার হিউরিস্টিক ভ্যালু কত? 329, সেটা 329। ই এর জন্য আমার হিউরিস্টিক ভ্যালু কত? 253। অ্যান্ড সিমিলারলি বি এর জন্য আমার হিউরিস্টিক ভ্যালু হচ্ছে 374। তাহলে আমি একে এক্সপ্যান্ড করলাম। এরপর বলেন এরপর আমি কাকে এক্সপ্যান্ড করব বিটুইন সি ই আর বি? স্যার ই কে এক্সপ্যান্ড করবো। তাহলে ই কে আমি এক্সপ্যান্ড করলাম। বাই দ্য ই কে যখন আমি এক্সপ্যান্ড করছি, দেখেন আমি কিন্তু সি আর বি এখনো আছে, তো সি আর বি থাকবে, সি 329, বি 374, এগুলো আমার ফ্রিঞ্জে বা আমার প্রায়োরিটি কিউতে থাকবে। ই কে যদি এক্সপ্যান্ড করি, ই থেকে কাকে এক্সপ্যান্ড করা সম্ভব? জিএফ। জি আর হচ্ছে এফ। তো জি এর জন্য আমরা দেখতেছি হিউরিস্টিক ভ্যালু হচ্ছে 193, এফ এর জন্য আমার হিউরিস্টিক ভ্যালু হচ্ছে 178, ঠিক আছে? এরপর বলেন এরপর হচ্ছে আমি কাকে এখানে এক্সপ্যান্ড করব? স্যার এফ। এফ কে এক্সপ্যান্ড করবো, এফ 178, কারণ এটা সবচেয়ে ছোট। এফ কে যদি আমরা এক্সপ্যান্ড করি,
এফ কে এক্সপ্যান্ড করলে আমার আসবে হচ্ছে C329, এটা আগে ছিল B374, G193, অ্যান্ড এফ থেকে কই যাওয়া যায়? এফ থেকে শুধুমাত্র যাওয়া যাইতেছে দেখেন কোথায়, জাস্ট আইতে, আই আই, ইয়েস। আর আই এর হিউরিস্টিক ভ্যালু কত দেখেন আপনার হচ্ছে আসলে 0, ঠিক আছে। আচ্ছা, এরপর আমি কাকে এক্সপ্যান্ড করবো বলেন তো? আই আই কে এক্সপ্যান্ড করলাম, I0 কে এক্সপ্যান্ড করলাম। আই থেকে কি এক্সপ্যান্ড করলে কোথাও যাওয়া সম্ভব দেখেন তো? স্যার না। না, আই থেকে কোথাও যাওয়া যায় না। বাইরে এখানে এইচ কে চিন্তা করবেন, আপনি চিন্তা করবেন এটা আমরা আসলে ডিরেক্টেড হিসাবে আসতেছি আসলে, হ্যাঁ। তো 329, B374, G193, এবং যখনই আমি গোল নোটকে এক্সপ্যান্ড করে ফেলছি, হোয়েন এভার আই হ্যাভ এক্সপ্যান্ডেড দ্য গোল নোট, আমার তখনই সিমুলেশন বা আমার অ্যালগোরিদমটা থেমে যাবে। কারণ গোল নোটকে এক্সপ্যান্ড করা মানে আমি গোল নোটে আসলে পৌঁছাই গেছি, অ্যান্ড সেখান থেকে আমি আসলে আমার দ্যাট ইজ ওয়ার আই উইল বেসিক্যালি স্টপ মাই অ্যালগোরিদম অর মাই সিমুলেশন। তাহলে আমি যদি এখানে চিন্তা করি আমি কি পাথ পাইলাম আসলে, দেখেন একটু, আমার পাথটা আসছে এ থেকে ই, ই থেকে এফ, এফ থেকে আই। আর আমার পাথ কস্ট আসছে হচ্ছে এ থেকে ইতে আসছে 140 লাগে, ই থেকে এফ এ আসতে 99 লাগে, এফ থেকে আইতে আসতে আমার 211 লাগে। সো টোটালটাকে আপনি যদি যোগ করেন আপনার টোটাল কস্ট আসছে কত? 211 আর 99, এটাকে যোগ করলে আপনার আসবে 310, আর 310 এর সাথে যদি 140 কে যোগ করে তাহলে আপনার আসতে হচ্ছে সরি, এটা আসবে হচ্ছে 450। এটা হচ্ছে আপনার টোটাল কস্ট আসছে। দ্যাট মিনস আপনি এই পার্টটাকে অ্যান্সার হিসেবে পাইছেন, ঠিক আছে। দিস ইজ হোয়াট দ্য পাথ ইজ। বাট একটু খেয়াল করেন, এ থেকে আইতে আসার জন্য দুইটা কোশ্চেন আপনাদের জন্য। এ থেকে আইতে আসার জন্য তো আপনি দেখতেছেন মাল্টিপল পাথ আছে, একটা হচ্ছে এইটা আর একটা হচ্ছে এইটা। দেখেন তো টেকনিক্যালি একটু নিজেরা যোগ করে দেখেন, সরি, আরে সরি ল্যাগ করছে এটা আসলে, সরি এটাতে আসলে ল্যাগ হলো। দেখেন এই একটা পাথ আছে, এই একটা পাথ আছে, দেখেন তো কোনটা সবচেয়ে অপটিমাল এজ ইন মানে কোনটা ডিসটেন্স সবচেয়ে কম, এটা একটু দেখেন। স্যার লেফটেরটা। লেফটেরটা টোটাল ডিসটেন্স কত আসে দেখেন তো? 418। তাহলে কিন্তু আমি তো অ্যান্সার পাইছি এই পাথটা, তাই না? তাহলে বলেন তো আমি যে অ্যান্সার পাইছি যে এটা তো আমার আসলে অপটিমাল অ্যান্সার পাইনি। দ্যাট ইজ এই যে আমি যে অ্যান্সারটা পাইছি এটা কিন্তু আসলে একটা সাব অপটিমাল পাথ, তাই না? সো তাহলে এখানে দুইটা জিনিস বলা যায়। প্রথম জিনিসটা হচ্ছে আমি গ্রিডিলি যদি হিউরিস্টিককে চুজ করি, ইফ আই ওয়ার টু, আমি কারণ দেখেন আমার এই অ্যালগোরিদমটার মেইন আইডিয়াটা কি ছিল, সবই সেম ছিল। আমার প্রিভিয়াসলি আমি যে ডায়াক্সটার মতন, ডায়াক্সরাতে আমি যে জিনিস পড়ালেখা দেখে আসছি, ডায়াক্সরা তো গ্রিডি অ্যাপ্রোচ ফলো করে, তাই না? কিন্তু গ্রিডিলি সে কি চুজ করতো? গ্রিডিলি সে খালি কস্ট চুজ করতো, পাথ কস্টটাকে দেখতো। কিন্তু এখানে আমি আসলে গ্রিডিলি পাথ কস্টটাকে না দেখে আমরা দেখছি আসলে হচ্ছে কাকে? হিউরিস্টিক ভ্যালুকে। হিউরিস্টিক ভ্যালুকে যখন আমি গ্রিডিলি দেখছি, যেই ইস্যুটা হয়েছে প্রথমত, আমি যে পাথটা পাইছি এটা ছিল হচ্ছে একটা সাব অপটিমাল পাথ। এখন কেন এটা হয়েছে, কেন অ্যাকচুয়ালি এটা হয়েছে, এখানে একটা জিনিস আপনারা খেয়াল করতে পারেন। দেখেন প্রথম যে জিনিসটা সেটা হইতেছে হিউরিস্টিক হচ্ছে আপনার একটা অ্যাপ্রক্সিমেশন, একটা রেফারেন্স পয়েন্ট, এবং এভরি টাইম আপনার একটা জিনিস দেখবেন, আমি আপনাদেরকে একটা জিনিস এখন দেখাবো, হিউরিস্টিকের অ্যাপ্রক্সিমেটেড ডিস্টেন্সটা অবশ্যই সবসময় দেখবেন টোটাল কস্টের থেকে কম হইতেছে। কিভাবে? আমি যদি আপনাকে একটা এক্সাম্পল দেখাই, দেখেন এ থেকে আইতে আসার জন্য অপটিমাল পাথের কস্ট হচ্ছে 480, আর এ থেকে আইতে যাওয়ার জন্য হিউরিস্টিক ভ্যালু, দ্যাট ইজ দ্য অ্যাপ্রক্সিমেটেড ডিস্টেন্স, সেটা দেখতেছেন আপনার আসছে হচ্ছে 366। তাহলে খেয়াল কি করতেছেন, অ্যাকচুয়াল যে ডিস্টেন্স বা অ্যাকচুয়াল যে কস্ট সেটার থেকে কিন্তু আপনার হিউরিস্টিকের ভ্যালুটা কম। আবার আরেকটা জিনিস দেখে আপনাকে, এইচ থেকে আপনি যদি আইতে যেতে চান আপনার কস্টটা হচ্ছে 101, কিন্তু এইচ থেকে আপনার অ্যাপ্রক্সিমেটেড কস্ট, দ্যাট ইজ দ্য হিউরিস্টিক ভ্যালু টু আই, ইজ 98। অ্যাগেন দেখেন আপনার হচ্ছে কম। আবার দেখেন এখানে এফ থেকে আইতে যাওয়ার জন্য আপনার অ্যাকচুয়াল কস্ট হচ্ছে 211, কিন্তু এফ থেকে আইতে যাওয়ার জন্য হিউরিস্টিক ভ্যালুটা দেখেন দেওয়া আছে হচ্ছে 178। এবং আপনি যদি এটা খেয়াল করেন, দিস ইজ ট্রু ফর এভরিওয়্যার এলস। আসলে জিনিসটা এইটাকে আসলে কি বলে, এই জিনিসটাকে যেটা করা হয় জেনারেলি, হিউরিস্টিক যেহেতু হচ্ছে আপনার একটা অ্যাপ্রক্সিমেশন,
মাথায় রাখবেন, হিউরিস্টিক ইজ এন অ্যাপ্রক্সিমেশন অর রেফারেন্স ডিস্টেন্স। হিউরিস্টিক সবসময় অ্যাকচুয়াল কস্টকে আন্ডার এস্টিমেট করে। মাথায় রাখবেন, আমি আবার বলতেছি, হিউরিস্টিক সবসময় অ্যাকচুয়াল কস্টকে আন্ডার এস্টিমেট করে। এই জিনিসটাকে আসলে বলা হয় অ্যাডমিসিবিলিটি, এটা আমি একটু পরেই দেখতেছি। তো এইটা করার রিজনটা কি আসলে? এটা করার আসলে একটা রিজন আছে। প্রথম রিজনটা হচ্ছে, আপনি যদি চিন্তা করেন, দেখেন আপনি যদি একটা অ্যানালজি দিয়ে আপনাদেরকে যদি একটা এক্সাম্পল দেই, যে ধরেন আপনি আসলে ঢাকা থেকে কথার কথা আপনি আসলে কক্সবাজার যাবেন। এখন আপনি ধরেন নিজে ড্রাইভ করে চলে যাবেন, আপনি ঢাকা থেকে যখন কক্সবাজার যাবেন আপনি নিজেই ড্রাইভ করে চলে যাবেন। তো এখন আপনার গাড়ি আছে, আপনি গাড়ি ড্রাইভ করা শুরু করলেন। ধরেন আপনার গাড়িতে যে ফিউয়েল ট্যাঙ্ক আছে, সেই ফিউয়েল ট্যাঙ্কের ক্যাপাসিটি হচ্ছে 50 লিটার্স। ভালো কথা, আপনি কি করলেন, ঢাকা থেকে 50 লিটার্স তেলই ভরে নিয়ে গেলেন। মনে করেন ঢাকা থেকে কক্সবাজার যেতে আসলে 50 লিটার তেলই লাগে, আপনি 50 লিটার তেলই ভরে নিয়ে গেলেন। এটাতে সমস্যা আছে। অলদো এটা আপনার জন্য ইজিয়ার ইন দিস সেন্স যে আপনার তাহলে ইন দ্য মাঝ রাস্তায় কোনো ফিউয়েল স্টেশনে আপনার থামা লাগবে না, বা আপনার আসলে আপনি গাড়ি কন্টিনিউয়াসলি চলে যেতে পারবেন। কারণ কি বলে আপনার যে যেহেতু হচ্ছে আপনার আসলে আমরা চাই জেনারেলি হচ্ছে খুব তাড়াতাড়ি চলে যেতে কোনো জায়গায়। এটাতে সমস্যা আছে। প্রথম সমস্যাটা হচ্ছে, গাড়ি যেহেতু কন্টিনিউয়াসলি রাস্তায় মুভ করতেছে, এখানে ফ্রিকশন জেনারেট হয়। ফ্রিকশন জেনারেট হওয়া মানে আপনার হিট জেনারেট হয়। হিট জেনারেট হওয়া মানে আপনার তেলের ট্যাঙ্কে স্পাইক হতে পারে। তেলের ট্যাঙ্ক যদি পিওরলি ফিল্ড আপ থাকে, ফিউয়েল মুভমেন্টের কারণে আপনার স্পাইক হতে পারে, এবং স্পাইক হলে আপনার গাড়ি আগুন ধরে যেতে পারে। সো আমরা জেনারেলি যে কাজটা করি, আমরা কখনোই ওই তেলকে যে নিচ্ছে এটাকে ওভার এস্টিমেট করি না আমরা। আবার এটার সাথে আরেকটা জিনিস হবে, আপনি যখন বেশি অ্যামাউন্ট অফ তেল নেবেন, আপনার কিন্তু গাড়ির স্পিড স্লো হবে, কারণ তেল আছে। এবং আপনি আসলে টেকনিক্যালি গাড়িতে যখন অনেক তেল থাকবে, অনেক হাই স্পিডে জেনারেলি গাড়ি কেউ চালায় না। এটা একটা কারণ, অ্যাগেইন ওই যে ফিজিক্সের ব্যাপার স্যাপার এখানে আছে। তো তাহলে আমরা জেনারেলি এখানে কি করি, আমরা ঠিক ততটুকুই তেল নেই যতটুকু তেল নিলে আসলে আমি নেক্সট ফিউল স্টেশন পর্যন্ত পৌঁছাইতে পারবো, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আমি ফিউলটাকে আসলে পুরাপুরি ফিল আপ করবো না, মানে ওভার এস্টিমেট করবো না। ওভার এস্টিমেট করলে সমস্যা, আবার পুরাপুরি আন্ডার এস্টিমেট করলেও ঝামেলা আছে। আন্ডার এস্টিমেট করলে ঝামেলা কি, ধরো তোমার নেক্সট ফিউল স্টেশন পর্যন্ত তোমার তেল লাগবে 30 লিটার, তুমি নিয়ে গেছো 10 লিটার, তাহলে কি হবে, মাঝ রাস্তায় কিন্তু গাড়ি বন্ধ হয়ে যাবে। ঠিক আছে? সো দ্যাট মিনস আমার হিউরিস্টিকটা হচ্ছে একটা রেফারেন্স। আমি এটাকে নিয়ে ইন ডেপথ আসলে অ্যাডমিসিবিলিটি সবাই ডিসকাস করবো। আমার হিউরিস্টিকটা হচ্ছে একটা রেফারেন্স। এটা কিন্তু আমার অ্যাকচুয়াল কস্টের একটা রেফারেন্স। ইট ডাজ নট নেসেসারিলি রিপ্রেজেন্ট দ্য অ্যাকচুয়াল কস্ট। সো দ্যাট মিনস আমি যদি জাস্ট হিউরিস্টিকের বেসিসে আমি নোটগুলোকে এক্সপ্যান্ড করতে থাকি, আমার অ্যালগোরিদমটা অপটিমালও হবে না। দিস উইল নট বি অপটিমাল। দেখছোই যে অ্যান্সারটা দিছে সাব অপটিমাল, নট অপটিমাল, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম অ্যালগোরিদমটা কখনো কমপ্লিটও হবে না। অপটিমাল মানে কি? অপটিমাল হওয়া মানে হচ্ছে সে রেজাল্ট যে দিবে, রেজাল্টটা দিলে সেই রেজাল্টটা যে আদৌ কি অপটিমাল অ্যান্সার হবে কিনা এটার কোনো গ্যারান্টি নাই। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম কমপ্লিট মানে হইতেছে আদৌ সে কি অ্যান্সার দিবে কি দিবে না এটারও কোনো গ্যারান্টি নাই। তো গ্রিডি বেসড ফার্স্ট সার্চ হচ্ছে আপনার নট অ্যান্ড কমপ্লিট অ্যালগোরিদম, নাইদার আপনার হচ্ছে অপটিমাল অ্যালগোরিদম। এখন কথা আসতে পারে, যদি এটা কমপ্লিট না হয়, এটা যদি অপটিমাল না হয়, তাহলে হাউ ক্যান ইট বি মেড অপটিমাল অর ইট ক্যান বি মেড কমপ্লিট? ওয়েল, এখানে একটা জিনিস যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আপনার আসলে হিউরিস্টিকের কোয়ালিটি। আপনার হিউরিস্টিকটা যদি খুবই ক্লোজলি, আমি আবার বলতেছি, আপনার হিউরিস্টিক ভ্যালুগুলা, দ্যাট ইজ এই যে রেফারেন্স ভ্যালুগুলা বা অ্যাপ্রক্সিমেটেড ডিস্টেন্সটা যদি খুবই ক্লোজলি আপনার অ্যাকচুয়াল ডিস্টেন্সকে রিপ্রেজেন্ট করে, তাহলে এখানে অপটিমাল অ্যান্সার পাওয়া সম্ভব। আমি আবারও বলতেছি, আপনার হিউরিস্টিক ভ্যালুটা যদি খুবই ক্লোজলি আপনার অ্যাকচুয়াল কস্টকে রিপ্রেজেন্ট করে, তাহলে অপটিমাল ভ্যালু হয়, অপটিমাল অ্যান্সার বা অপটিমাল পাথ পাওয়া সম্ভব। বাট দেন এগেইন, হিউরিস্টিক হচ্ছে আমার একটা রেফারেন্স ডিস্টেন্স বা রেফারেন্স ভ্যালুস। সেটা তো আমার টেকনিক্যালি খুবই ক্লোজলি আমার মানে অ্যাকচুয়াল কস্টকে রিপ্রেজেন্ট করা উচিত না। তাহলে তার অ্যাকচুয়াল কস্টকে আমার রেখে লাভ নেই, তাহলে আমি হিউরিস্টিকে রাখতে পারি। দুইটা ডিস্টেন্স রাখার কোনো মানে হয় না আসলে। তো এই জন্য জাস্ট হিউরিস্টিকের বেসিসে যদি আপনি মানে ডিসিশন নিতে চান, তখন আসলে কিন্তু জিনিসটা হবে না। ইউ উইল গেট আ সাব অপটিমাল অ্যান্সার। এইটাকে আপনারা বুঝতে পারছেন কিনা এই অ্যালগরিদম থেকে? আচ্ছা, যেহেতু কোয়েশ্চেন আমি ধরে নিচ্ছি আপনারা বুঝতে পারছেন। সো তাহলে আমাদের এখানে অ্যান্সারটা কি? তাহলে আমাদের এখানে যে কোয়েশ্চেনটা, সেটা হচ্ছে আসলে এ স্টার সার্চ। এ স্টার সার্চ যেটা করে, হোয়াট এ স্টার সার্চ বেসিক্যালি ডাজ ইজ দ্যাট, এটা আসলে আপনার এই করে, আপনার হচ্ছে এখানে যেটা করবে সে, মানে একটা মিনিট, এ স্টার সার্চ যেটা করে, সে জাস্ট শুধুমাত্র হিউরিস্টিককে কনসিডারেশন আনে না, হিউরিস্টিকের সাথে সাথে সে আপনার হচ্ছে
সো এ স্টার সার্চ যেটা করে, এ স্টার সার্চের ক্ষেত্রে এ স্টার সার্চ হচ্ছে বোথ আপনার হিউরিস্টিক আর হচ্ছে আপনার কস্টকেও হচ্ছে আপনার ইয়াতে রাখে। সো এ স্টার সার্চের মেইন আইডিয়াটা হচ্ছে জি অফ এন প্লাস হচ্ছে এইচ অফ এন। সো এ স্টার সার্চ হচ্ছে বেসিক্যালি আপনার, এটা হচ্ছে আপনার কস্ট ফ্রম স্টার্ট টু দ্যাট নোড। আর এটা তো আপনি বুঝতেছেন, এটা হচ্ছে আপনার অ্যাপ্রক্সিমেটেড ডিস্টেন্স from that node to goal. Sorry. তো এখানে আসলে জিনিসটা কি হয়, তার মানে এখানে হচ্ছে আমরা যে কাজটা করব, আমরা এখানে কনসিডারেশনের সময় বোথ কস্ট এবং হিউরিস্টিক দুইটাকেই চিন্তা করব। তো তাহলে আমরা যদি এই জিনিসটাকে একটু চিন্তা করি, খেয়াল করেন একই লজিক, একদম একই লজিক, জাস্ট দ্য ডিফারেন্স ইজ দ্যাট আমি এখানে এখন কস্টকেও আনছি। সো কস্টকে যদি আমরা এখানে আনি, ইফ আই ওয়ার টু কনসিডার কস্ট হিয়ার, ছোট করে জিনিসটাকে। সো অ্যাগেইন সেম আইডিয়া, আমার স্টার্টিংটা হবে এ স্টার সার্চের স্টার্টিং মেইন আইডিয়াটা হয় অলওয়েজ হচ্ছে আপনার কি বলে আপনার হচ্ছে স্টার্ট নোড থেকে। সো স্টার্ট নোডের জন্য কি হবে? সো স্টার্ট নোডের জন্য এফ অফ এ ইজ বেসিক্যালি জি অফ এ প্লাস হচ্ছে আপনার এইচ অফ এ হবে। তাহলে আমাকে বলেন ওভারঅল ডিস্টেন্সটা হচ্ছে আপনার কস্ট প্লাস হিউরিস্টিক হবে। আমাকে কি কেউ বলতে পারবেন আমার স্টার্টিং নোডের জন্য পাথ কস্ট কত? এটা আপনারা 221 দেখে আসছেন, এগুলো জানেন। হোয়াট ইজ দ্য পাথ কস্ট ফর দ্য স্টার্টিং নোড? স্যার Zero. 0 0, ভেরি গুড। আর হিউরিস্টিকটা কত? 366 366। সো এটা আসবে আসলে টেকনিক্যালি আপনার 3666। সো দিস উইল বি 366। ঠিক আছে, এভাবে ক্যালকুলেট করলাম। আচ্ছা, তাহলে প্রথমে আমরা কি করলাম, আমার প্রায়োরিটি কিউতে সিমিলারলি আমরা স্টার্ট নোটকেই রাখলাম, বাট দিস টাইম আমার আসলে মেইন আইডিয়াটা হচ্ছে আমি শুধুমাত্র হিউরিস্টিক ডিস্টেন্সকে কনসিডারেশনে না রেখে আমি পাথ কস্টকেও কনসিডারেশনে আনতেছি। তো তাহলে আমি রাখলাম। এখন অ্যাগেইন সেম আইডিয়া, আমি তাহলে এখন কি করবো, আবার আগের মতন আমি এটাকে কি বলবো প্রায়োরিটি কিউ থেকে বের করে এইটার নেইবারিং স্টেটগুলোকে আমি এক্সপ্যান্ড করবো। সো এইটা নেইবারিং স্টেট কি কি আছে বা নেইবারিং নোড কি কি আছে, সি, ই আর বি। সো সি, ই, বি। তাহলে এখন আমরা একটু ক্যালকুলেট করি এফ অফ সি কত হবে। বলেন তো এফ অফ সিটা কত হবে, দেখে বলেন তো কেউ। 447 49 বলেন। স্যার 492 492, এটা কি যোগ করছেন? জি স্যার 118। দেখেন কি হবে আপনার হচ্ছে এ থেকে সি এর ডিস্টেন্স হচ্ছে 118, এটার সাথে হচ্ছে সি এর যে হিউরিস্টিক ভ্যালু দ্যাট ইজ হচ্ছে 329। এইটা হবে না? দেখেন তো 447 447। ভেরি গুড। আচ্ছা, সিমিলারলি এফ অফ ই কত হবে বলেন তো, দেখেন তো 140 প্লাস আসবে হচ্ছে 253, তাহলে কত আসতেছে 393 সিমিলারলি তাহলে আমি কি বি এর জন্য কত হবে, বি এর জন্য 75 প্লাস কত আসবে 374, তাহলে কত আসতেছে আমার এখানে, আমার আসতেছে হচ্ছে এখানে 449। ঠিক আছে, বুঝতে পারছেন কিভাবে ক্যালকুলেট করতেছি আমি কস্ট? মাথায় রাখবেন জি অফ এনটা কি, কস্ট ফ্রম দ্য স্টার্ট টু দ্যাট নোড, আমি যে পার্টটা ফলো করে এই নোডে আসতেছি সেটা স্টার্ট থেকে ওই নোড পর্যন্ত কস্ট প্লাস হচ্ছে আমার হিউরিস্টিক কস্ট, মানে হিউরিস্টিক ডিস্টেন্সটা আর কি। আচ্ছা বলেন এরপর আমি কাকে এক্সপ্যান্ড করবো এখান থেকে, দেখেন তো ই কে এক্সপ্যান্ড করবো না? আমি যদি ই কে এক্সপ্যান্ড করি, সো সি 447, বি 449, ই কে যদি এক্সপ্যান্ড করেন ই থেকে কই যেতে পারেন, ই থেকে যেতে পারেন জি তে, ই থেকে যেতে পারেন এফ এ। আমাকে কেউ একটু বলেন এফ অফ জিটা কত হবে বলেন তো? হোয়াট উইল বি এফ অফ জি? 273 273। কিভাবে? স্যার 178 প্লাস 80 না, জি এরটা বের করতে চাইছি, জি এরটা দেখেন এফ অফ জি। 413 হ্যাঁ, খেয়াল করেন এটা কিভাবে আসবে, এফ অফ জিটা কি হবে, জি স্টার্ট থেকে জি পর্যন্ত আসার কস্ট প্লাস জি থেকে গোল নোডের হিউরিস্টিক।
তো তাহলে স্টার্ট থেকে জিতে আসার কস্ট কি? আমি স্টার্ট থেকে জিতে এই পার্টটা ফলো করে আসছি না? তাহলে কত আসতেছে কস্টটা দেখেন তো, 220 না? দেখেন তো আমি স্টার্ট থেকে জিতে কিভাবে আসছি, এ ই জি ভাবে আসছি না? তো তাহলে জি স্যার 220 প্লাস হচ্ছে হিউরিস্টিক ভ্যালুটা কত? 193। তাহলে কত আসে দেখেন তো যোগ করে? 413 413। সিমিলারলি কেউ একটি এফেক্টটা বের করেন তো। 470. 470 বুঝছেন কিভাবে বের করতেছি? অলওয়েজ মাথায় রাখবেন, অলওয়েজ আমি স্টার্ট থেকে ওই নোটটা আসা পর্যন্ত যে পার্টটা ফলো করে আসছি সেইটার অ্যাপ্রক্সিমেটেড ডিস্টেন্স, না সেটার অ্যাকচুয়াল ডিস্টেন্স প্লাস হচ্ছে ওই নোটটা থেকে গোল পর্যন্ত যাওয়ার আপনার কস্টটা আমরা অ্যাপ্রক্সিমেটেড কস্টটাকে নিতেছি। তারপর আমি এখান থেকে কাকে এক্সপ্যান্ড করবো? জি কে, কারণ এটা ইয়ার সবচেয়ে কম। সো G413 কে যদি এক্সপ্যান্ড করি, সো বাকি যেগুলো আছে সেগুলো থাকবে আমার ইয়াতে, C447, B449, F417। জিকে যদি এক্সপ্যান্ড করি, জিকে এক্সপ্যান্ড করলে আমরা যেতে পারি কোথায় দেখেন? জিকে এক্সপ্যান্ড করলে আমরা যেতে পারি অনলি এইচ এ। সো এইচ এর জন্য কেউ আমাকে একটু বলেন, এইচ এর জন্য আমার কস্টটা কত হবে দেখেন তো, একটু ক্যালকুলেট করে দেখেন তো কত আসে? 415. 415 কিভাবে আসলো বাই দ্য ওয়ে আমি যদি একটু দেখাই দিই। এইচ আমি আসছি কিভাবে? এই পার্টটা ফলো করে। সো 140, 80, 97 এইটা হচ্ছে আমার কস্ট, এটার সাথে যোগ হবে হচ্ছে আপনার এইচ এর যে হিউরিস্টিক, দ্যাট ইজ 90। সো আপনার আসবে হচ্ছে 415। আচ্ছা, এরপর এখান থেকে আমি হচ্ছে কি করব, এখান থেকে এরপর হচ্ছে আমি এক্সপ্যান্ড করবো হচ্ছে এইচ কে, কারণ এইটার ওভারঅল কস্ট হচ্ছে আপনার সবচেয়ে কম। সো এইচ 415, ঠিক আছে। সো এখানে তাহলে হচ্ছে C447 এটা থাকবে, B449 এটাও থাকবে, F417 থাকবে। এইচ থেকে আমি কাকে এক্সপ্যান্ড করতে পারি? এইচ থেকে আমি এক্সপ্যান্ড করতে পারি হচ্ছে জাস্ট আই কে, তাই না? তো কারণ খেয়াল করেন এইচ থেকে জাস্ট মাত্র আই তে যাওয়া যায়। তো দেখেন তো আই এর জন্য কত ডিস্টেন্স আসবে। সো আই এর জন্য যদি খেয়াল করেন, আই এর হিউরিস্টিক হচ্ছে 0 আর আই এর ডিস্টেন্স কি আসবে? 140, 80, 97, 101। এই চারটাকে যোগ করলে যা আসে। সো এই চারটাকে যদি আপনি যোগ করেন আপনার আসবে হচ্ছে 480, ঠিক আছে। এখন বলেন এরপর আমরা এখান থেকে কাকে এক্সপ্যান্ড করব দেখেন তো, এই জায়গা থেকে কাকে এক্সপ্যান্ড করব? এই এখন আমার প্রায়োরিটি কিন্তু সি, বি, এফ আর আই আছে, কাকে এক্সপ্যান্ড করব? I. কেন আই কে এক্সপ্যান্ড করব? আমরা তো আর- অলওয়েজ এফ কে এফ কে। কেন এফ কে করবো? কারণ খেয়াল করেন স্যার, এই যে আমরা যে এক্সপ্যান্ড করতেছি আমরা তো অলওয়েজ সবচেয়ে যার ওভারঅল ডিস্টেন্স, মানে যার ডিস্টেন্স ছোট সেটাকে এক্সপ্যান্ড করতেছি। প্রায়োরিটি কিউ কিভাবে কাজ করে বাবা? আমরা প্রায়োরিটি কিউকে জেনারেলি ইমপ্লিমেন্ট করে মিন হিপ দ্বারা। তাহলে মিন হিপ কিভাবে কাজ করে? তোমার সবচেয়ে ছোট যেটা সেটা কি বের করে না কিউ থেকে বা তোমার হিপ থেকে? সো তাহলে এখানে যদি খেয়াল করো, তোমার প্রত্যেকবার দেখো আমরা এখানে প্রথমবার এক্সপ্যান্ড করছি 366 কে, কারণ এটাই ছিল। এরপর এক্সপ্যান্ড করছি ই কে, এটা সবচেয়ে ছোট ছিল। এরপর এক্সপ্যান্ড করছি তোমার জি কে, এটা সবচেয়ে ছোট ছিল। এরপর এক্সপ্যান্ড করছি এইচ কে, এটা সবচেয়ে ছোট ছিল। তাহলে এখন সবচেয়ে ছোটটাকে এক্সপ্যান্ড করবো। ইভেন দো আই ইজ মাই গোল, আই কে আমি এক্সপ্যান্ড করবো না, কারণ আমার সবচেয়ে ছোট হচ্ছে এখন এফ। প্রায়োরিটি কি ওয়ার্কস লাইক দ্যাট। সো তাহলে আমার এখানে এফ 417 এটাকে এক্সপ্যান্ড করবো, এবং প্রিভিয়াসলি বা প্রিভিয়াস জিবিএফএস আমরা একই কাজই করছি, ঠিক আছে। সো এফ কে যদি এক্সপ্যান্ড করো তাহলে যা আছে এখানে বাকি যেগুলো আছে সেগুলো থাকবে, C447, B449, I418। এফ কে যদি এক্সপ্যান্ড করি, এফ থেকে কোথায় যেতে পারি একটু বলেন তো আমাকে? আই পে এফ থেকে যেতে পারি আমরা আইতে। আচ্ছা, এফ থেকে যদি আইতে যাই এটার কস্ট কত আসবে? আর হিউরিস্টিক তো 0। সো কস্টটা একটু ক্যালকুলেট করেন তো কেউ, কত আসে দেখেন তো? 450 আসে না? 140, 99 আর 211 এই তিনটাকে যোগ করলে হবে না? এখানে আসবে ইয়েস স্যার 1। 450, তাই না? এখন তাহলে বলেন এট দিস স্টেজ এখন আমি প্রায়োরিটি কিউ থেকে কাকে কাকে এক্সপ্যান্ড করব দেখেন তো? আই ফোর I418 I418 কে। সো I418 কে এক্সপ্যান্ড করি, সি ই আই। সো এখানে একটা জিনিস দেখো, এইটাকে যখন আমি এক্সপ্যান্ড করেছি এটা ছিল আমার গোল নোট,
সো গোল নোটকে আমি যখন এক্সপ্যান্ড করছি আমার কিন্তু এই জায়গায় আমার সিমুলেশনটা এখন শেষ। এখন খেয়াল করো আমার পাথটা তাহলে আমি কি পাইছি, আমার পাথটা আমি কিভাবে পাইছি, আমি যদি একটু ব্যাক ট্র্যাক করি। সো আমি আসছি আইতে কোত্থেকে আসছি, এই যে I418, এই I418টা কাকে এক্সপ্যান্ড করে পাইছিলাম বলেন তো, কোন নোটটাকে এক্সপ্যান্ড করে I418 পাইছি? A417 না, Page দেখো 415 H415, দেখেন F417 কে এক্সপ্যান্ড করে আমি I450 পাইছি, আর I418 এটা পাইছি হচ্ছে দেখো H415 কে এক্সপ্যান্ড করে। বুঝছো কি ব্যাপারটা? তাহলে আমি অবশ্যই এই যে আইতে আসছি এটা অবশ্যই আমি H থেকে আসছি না, তাই না? মানে আমরা যেমন ডাইরেক্ট সাথে প্যারেন্ট ট্র্যাক করছিলাম, মনে আছে তোমাদের হোপফুলি, তো সেভাবে যদি এখানে প্যারেন্ট ট্র্যাক করো, ব্যাপারটা এরকম না। দেখো তো বাই দ্য ওয়ে, এখানে কিন্তু এই অ্যাম্বিগুইটিটা আসছে কারণ এখানে আমরা বোথ কস্ট আর হিউরিস্টিককে নিছি। আমাদের জিবিএফএস এই অ্যাম্বিগুইটি আসে না, কারণ আমরা জাস্ট হিউরিস্টিককে নিছিলাম। সো সেখানে আসলে এটা আসার সম্ভাবনা হয় নাই, কারণ হিউরিস্টিক থাকার পরও যদি মাথায় বোঝার চেষ্টা করো, আমার কাছে আমি যখন হিউরিস্টিককে কনসিডারেশনে আনতেছি তখন আমার পাথটা জাস্ট লিনিয়ার, কিন্তু যখন আমি হিউরিস্টিকের সাথে সাথে পাথকেও কনসিডারেশন আনতেছি, পাথ কস্টকেও কনসিডারেশন আনতেছি, এখানে এ থেকে আইতে আসার জন্য পাথ আছে তোমার দুইটা। তো তাহলে অবশ্যই তোমার কাছে অ্যান্সার আসা হচ্ছে দুইটা, বাট তুমি পিক করবে হচ্ছে অবশ্যই অপটিমালটাকে, যেটা অপটিমাল, এবং টেকনিক্যালি অলওয়েজ অপটিমালটাই তোমার এক্সপ্যান্ড হবে, কারণ তুমি এখানে প্রায়োরিটি কিউ ব্যবহার করতেছো। তো তাহলে এখানে খেয়াল করো এইচ কোথ থেকে এক্সপ্যান্ড হয়েছে, এইচ এক্সপ্যান্ড হয়েছে জি থেকে, অ্যান্ড দেন জি এক্সপ্যান্ড হয়েছে ই থেকে, ই এক্সপ্যান্ড হয়েছে তোমার হচ্ছে এ থেকে। অ্যান্ড এখানে যদি টোটাল কস্টটা হিসাব করো, টোটাল কস্টটা আসতেছে হচ্ছে এখানে 140, এ থেকে ইতে যাওয়ার, এখানে আসছে 80, 97, 101, এবং এটাকে যদি তুমি যোগ করো তোমার অ্যান্সারটা পাবা হইতেছে আসলে 418, হুইচ ইজ বেসিক্যালি ইয়োর অপটিমাল পাথ। এইটা কি বুঝতে পারছো এখানে আমরা কি করলাম আসলে এই এ স্টার সার্চে, কিভাবে আমরা পাথটা ফাইন্ড আউট করলাম, এবং কিভাবে আমরা আসলে এটাকে কি বলে, কিভাবে আমরা আসলে এখানে অপটিমালিটি এনশিওর করা হয়েছে? এনি কোয়েশ্চেন্স? দেখো এটা কিন্তু আসলে তোমার এই মানে এই অ্যালগোরিদমগুলো নতুন কিছু না, এগুলো ওই তোমার ডায়াক্সরারই এক্সটেন্ডেড কনসেপ্ট, বা তোমরা আগে যা পড়ে আসছো সেটারই আসলে একটা এক্সটেন্ডেড কনসেপ্ট, নাথিং নিউ। জাস্ট দ্য ডিফারেন্স ইজ দ্যাট গ্রিডি বেসড ফার্স্ট সার্চে আমরা হচ্ছে হিউরিস্টিককে কনসিডারেশন রাখি। সো ইউ কুড পসিবলি সে যে এ স্টার ইজ বেসিক্যালি আ কম্বিনেশন অফ, এ স্টার হচ্ছে তোমার বেসিক্যালি তোমার কম্বিনেশন অফ জিবিএফএস প্লাস হচ্ছে ইউসিএস। ইউসিএস হচ্ছে তোমার ইউনিফর্ম কস্ট সার্চ, যেটাকে আসলে ডায়াক্সট্রা বলা যেতে পারে, কনসেপচুয়ালি ডায়াক্সট্রা বলা যেতে পারে। কারণ দেখো গ্রিডি বেসড ফার্স্ট সার্চ আসলে কি করছিল, গ্রিডি বেসড ফার্স্ট সার্চ হচ্ছে নতুন যে ইনফরমেশন দ্যাট ইজ হিউরিস্টিক অনলি সেটাকে কনসিডারেশন আনছিল। এ স্টার সার্চ কি করছে, এ স্টার সার্চ হচ্ছে হিউরিস্টিকের সাথে সাথে কস্টকেও কনসিডারেশনে আনছে। আর ডায়াক্সরা বা ইউনিফর্ম কস্ট সার্চ, যেটাকে আসলে মানে ডায়াক্সরাকে এআইতে মানে তোমার ইন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমরা কনসেপচুয়ালি বলি হচ্ছে ইউসিএস, যদিও দুইটা টেকনিক্যালি একদমই সেম না, মানে পুরোপুরি সেম না, বাট অনেকটা মিল আছে। সো ডায়াক্সরা কি করতো, যখন ডায়াক্সরা আমি রান করতাম, ডায়াক্সরা জাস্ট কস্টকে কনসিডার করে, গ্রিডি বেসড ফার্স্ট সার্চ হচ্ছে অলওয়েজ আমার হিউরিস্টিককে কনসিডার করে, এ স্টার সার্চ হচ্ছে আমার বোথ হিউরিস্টিক অ্যান্ড কস্টকে কনসিডার করতেছে। সো ইউ কুড সে দিস ইজ বেসিক্যালি আ মার্জ বিটুইন ডায়াক্সট্রা অ্যান্ড জিবিএফএস। ঠিক আছে, এটা কি বুঝতে পারছি আমরা? কারো কি কোনো কোয়েশ্চেন আছে? এইটা হচ্ছে মোটামুটি তোমার মানে এ স্টারের সিমুলেশন, বা তুমি ইয়া যাই বলো। তো নিচ্ছি একটা মিনিট এখনই নিচ্ছি। সো এ স্টারের ইমপ্লিমেন্টেশন অর জিবিএফএস এর ইমপ্লিমেন্টেশন is as same, or A star pseudocode or GBFS implement steps is as same as, almost as same as Dijkstra. জাস্ট তোমাকে এখানে কনসিডারেশনে রাখতে হবে হিউরিস্টিককে, দ্যাটস ইট। কার কোশ্চেন ছিল একটু বলো, কার ছিল কোশ্চেন? স্যার এখানে যখন এফটাকে ভাঙলাম তখন স্যার আই যে 450 আসলো, যদি এটা স্যার 418 থেকে কম হইতো আমি কি কোনো পাথ দেখাইতে পারতাম যে এইচ এর পর এফ এ গিয়ে দেন আইতে যাবে? এইচ এর পর তো এফ এ যায় না আসলে, এইচ এর পর তোমার মানে তোমার এইচ না স্যার যদি আসতো স্যার এখন তো আই 450 আসছে, কিন্তু হ্যাঁ, যদি হ্যাঁ। 417 আসতো বা মানে 418 থেকে যদি কম আসতো তখন কি হইতো? তাহলে H তোমার থেকে তো পার্টটা F হইতে এর হচ্ছে কোনো- এ থেকে ই, ই থেকে এফ, এফ থেকে আই। এইচ থেকে তো আর এফ এ যাইনি আমরা, মানে তোমাকে হ্যাঁ চিন্তা হ্যাঁ করতে স্যার, হবে কে H কাকে থেকে তো এক্সপ্যান্ড তখন আর করছে। এফ এ যাইতাম না। না না না, এইচ থেকে আসলে তো এফ এ যাই নাই, মাথায় রাখবা এইচ থেকে কিন্তু এফ কে এক্সপ্যান্ড করি না, একটা জিনিস বোঝার চেষ্টা করবা, এইচ থেকে এফ কে এক্সপ্যান্ড করি না, এইচ এর পর এফ এক্সপ্যান্ড হয়েছে কারণ এফ হচ্ছে তোমার সবচেয়ে ছোট এখানে,
আমরা এক্সপ্যান্ড করতেছি অলওয়েজ হচ্ছে তোমার নেইবারিং নোডগুলোকে ভিজিট করতেছি, আর এক্সপ্যান্ড করতেছি অন দ্য বেসিস অফ তোমার সবচেয়ে স্মলেস্ট ডিস্টেন্সকে প্রায়োরিটি দিতে। সো তোমার যদি ধরো এখন এফ থেকে এক্সপ্যান্ড করার পরে, সরি এফ থেকে ভিজিট করার পরে এমন একটা আই আসলো যেটা 418 থেকে ছোট, মনে করো সেটা 415, তাহলে তোমার পার্টটা হইতে হচ্ছে এ আই থেকে এ আইতে আসতে এফ থেকে, এফ এ আসছে তুমি ই থেকে, ইতে আসছে তুমি এ থেকে। বুঝছো? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, আর কারো কোনো কোয়েশ্চেন আছে কি এটা নিয়ে? দেখো তো। স্যার আমাদের কোশ্চেনটা কিভাবে আসবে, মানে এরকম ভাবে স্টেপ বাই স্টেপ করে আমাদেরকে লিখতে হবে নাকি হচ্ছে তোমাদের শুরু করে? থিওরিটিক্যাল কোশ্চেন কেমন আসবে আমি আসলে বলতে পারতেছি না, আই হ্যাভ নো আইডিয়া। আমি 422 থিওরি আসলে নেই না কখনো, তো ইট বেটার তুমি যদি এই থিওরিটিক্যাল কোশ্চেনটা তোমার থিওরি ফ্যাকাল্টি কে আসিফ শাহরিয়ার স্যার? ইয়েস স্যার। আচ্ছা, স্যারকে তাহলে আস্ক করো যে থিওরিটিক্যাল কোশ্চেন কেমন হবে, ল্যাবের কোশ্চেনটা কেমন হবে, ল্যাব টাস্কের কোশ্চেনটা কেমন হবে, সেটা আমি আর দুইটা টপিক, আর দুইটা ছোটখাটো জিনিস, মেবি 10 মিনিটস 15 মিনিটসের মধ্যে আমাদের ল্যাবটা শেষ হয়ে যাবে। তো তখন হচ্ছে আমি এটা দেখাই দিতেছি যে ল্যাবের কোশ্চেন কেমন হবে। এবং না, ল্যাবে তুমি সিমুলেশনও করবে না, ল্যাবে তুমি সুডো কোডও লিখবে না, ল্যাবে তোমাকে একটা টেমপ্লেট ফাইল দেওয়া হবে। বাই দ্য ওয়ে, এখানে আমি একটা জিনিস আসলে বলে রাখি, এটা শুরুতে বলতে ভুলে গেছি। এখানে তোমাদের অনেকের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মানে তোমরা 110, 111, 220 এগুলো জাভাতে করে আসতে পারো। তোমাদের 422 ল্যাব কিন্তু করতে হবে পাইথনে। অল দ্য ল্যাবস হ্যাভ টু বি সলভড ইন পাইথন। ঠিক আছে? অ্যাগেন কেন এটা হোপফুলি তোমরা জানো যে বিকজ পাইথনেই তোমার মানে মেশিন লার্নিং এর যত লাইব্রেরি আছে বা ডেটা সায়েন্স বা আর্টিফিশিয়াল এআই টুলের যতগুলো লাইব্রেরি আছে এগুলো সব আসলে পাইথনই আছে, অন্য ল্যাঙ্গুয়েজ আসলে নাই কিছুই, মানে এর ধারা কাছে কিছুই নেই। সো যদি কারোর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আসলে পাইথন না হয়ে থাকে তাহলে আমি বলবো আসলে তোমরা পাইথন শিখো, ট্রাই টু লার্ন পাইথন, হাউ পাইথন ওয়ার্কস অ্যাকচুয়ালি। ঠিক আছে? পাইথনের বেশি কিছু শেখা লাগবে না, পাইথনের সিনট্যাক্স শেখার চেষ্টা করো। মানে অ্যাজ ইন কীভাবে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে, লুপ কীভাবে চালায়, তোমার হচ্ছে ফাংশন কীভাবে কাজ করে, অবজেক্ট কীভাবে ক্রিয়েট করে, এই সব জিনিসপত্র মোটামুটি মানে 110 স্টাফস অ্যান্ড 111 থেকে বেসিক্যালি জাস্ট ফাংশন, অবজেক্ট, এই সব মোটামুটি দেখতেই হবে। আমি তোমাদেরকে এইটা বলবো যারা এখানে আসো, এখানে অ্যাটলিস্ট 2টা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে প্রফিসিয়েন্সি রাখো, অ্যাটলিস্ট 2টা। ঠিক আছে? 2টা লাগবেই, মানে ইন হাইন্ডসাইট তোমাদের 2টা লাগবেই। কেউ যদি এখানে তোমার আসলে মানে কেউ যদি এখানে থিসিস করো মেশিন লার্নিং আর এআই ফিল্ডে, বা তুমি যদি আসলে ইন ফিউচার কখনোই কাজ করতে যাও, মনে করো অনেকে আছে তোমাদের এখান থেকে, অনেকেই থাকবে যারা ফিউচারে ক্যারিয়ারে হয়তো বা ডেটা অ্যানালাইটিক্স বা স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস এরকম ফিল্ডে কাজ করবা। তো তখন আসলে দেখা যাবে যে তোমার পাইথন খুব ব্যবহার করা লাগতেছে বিকজ অফ দ্য লাইব্রেরিজ দ্যাট ইট হ্যাজ। সো ইভেন দো তুমি যদি প্রোগ্রামিং জাভাতে করে থাকো, এখন এরপর থেকে তোমার তো আসলে আর কোনো প্রোগ্রামিং কোনো কোর্স থাকবে না। সো মাই সাজেশন উড বি টু গো টু লার্ন পাইথন, এবং 422 ল্যাবটা পুরোটাই পাইথনে করতে হবে। ল্যাব টাস্কগুলাও, ল্যাব মিটটাও, আর প্রজেক্ট তো অবশ্যই, এটা নিয়ে তো কোনো কোশ্চেন নেই। ঠিক আছে? স্যার ডেটা স্ট্রাকচার কি শেখা লাগবে পাইথনে, নাকি জাস্ট 111 পর্যন্ত শিখলে হয়? মানে এখানে ডেটা স্ট্রাকচার তো আসলে শেখাতে এমন কিছু নাই, খুব মেজর কিছু আসলে এখানে নাই। হ্যাঁ, মানে দ্য থিং ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড ইজ হাউ সিনট্যাক্স ওয়ার্কস। যেহেতু অ্যাট দিস পয়েন্ট আপনারা অলরেডি 221 পর্যন্ত করে আসছেন, সো ইউ হ্যাভ আ ফাউন্ডেশন অফ প্রোগ্রামিং। প্রোগ্রামিং এর একটা ফাউন্ডেশন আছে। অল ইউ নিড টু নো, অল ইউ নিড টু জাস্ট ডু ইজ দ্যাট টু ইউজ দ্যাট ফাউন্ডেশন ফর জাস্ট আ ডিফারেন্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, দ্যাটস ইট। ঠিক আছে? কারণ ডেটা স্ট্রাকচার সব জায়গায় 70 থেকে 80% সেম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলোতে। ইয়েস, পাইথনে কিছু জিনিস ডিফারেন্ট, বাট এইটা শেখা খুব বেশি টাফ কিছু না আসলে, আমি পার্সোনালি মনে করি না খুব বেশি টাফ কিছু আসলে। ঠিক আছে? সো ইফ ইউ হ্যাভ লার্ন দ্যাট, এটা মুভ করা খুব বেশি টাফ কিছু না। ঠিক আছে? তো আপনারা চাইলে আমাদের অজি তাওহিদ স্যারের প্লেলিস্ট আছে, আপনারা সেটা দেখতে পারেন ইফ ইউ ওয়ার টু বাট নাইলে আপনি ইউটিউবে অনেক প্লেলিস্ট পাবেন পাইথনের, যেটা আপনার কাছে যেই একটা প্লেলিস্ট ওপেন করবেন। আমি ফিক্সড কোনো প্লেলিস্ট দিচ্ছি না, কারণ এটা অনেক, আমি মনে করি এটা আসলে একটা পার্সোনাল আপনি যেটা আপনার জন্য সুইটেবল মনে হয়। স্টিল আপনার জন্য কাছে যদি মনে হয় যে আপনার প্লেলিস্ট লাগবে, আপনি আমাকে ইমেল করতে পারেন, আই উইল ট্রাই টু হেল্প ইউ। বাট আমি আপনাদেরকে যেটা বলবো, এটা নিজেরা একটু খুঁজবেন, যদি পাইথন আপনার প্রফিসিয়েন্সি না থাকে যে ট্রাই টু লার্ন পাইথন, বিকজ দিস ল্যাব উইল বি অ্যাবসলিউটলি ইন পাইথন। ঠিক আছে? আচ্ছা, তো এখন লাস্ট একটু আমাদের আর ছোটখাটো একটা 2টা জিনিস আছে, সেটা হচ্ছে আমরা যে হিউরিস্টিকের কথাবার্তা বলতেছিলাম, যে হিউরিস্টিক নিয়ে যে কথাবার্তা বলতেছি, হিউরিস্টিকের 2টা প্রপার্টি আছে। প্রথম প্রপার্টিটা হচ্ছে অ্যাডমিসিবিলিটি। প্রথম প্রপার্টিটা হচ্ছে অ্যাডমিসিবিলিটি। তো হিউরিস্টিক অ্যাডমিসিবিলিটি বলতে আসলে আমরা কি বুঝি? তো
তো হিউরিস্টিক অ্যাডমিসিবিলিটি যেটা বলে সেটা হচ্ছে অলওয়েজ দ্য এস্টিমেটেড কস্ট অফ গোয়িং from a node to goal node must be lesser than actual cost. দেখেন এটা একটু আগে আমরা এই জিনিসটা অলরেডি আপনাদের সাথে ইন্ট্রোডিউস করাইছিলাম, দেখাইছিলাম না যে আমার অ্যাকচুয়াল কস্টের থেকে আমার যে এস্টিমেটেড কস্ট, দ্যাট ইজ এস্টিমেটেড কস্টটা বলতে আমি আসলে কি বুঝতেছি, এস্টিমেটেড কস্ট বলতে আমি বুঝতেছি আসলে যে হিউরিস্টিক ভ্যালুটা, আমার হিউরিস্টিক ভ্যালুটা অলওয়েজ কি হবে, আমার হিউরিস্টিক ভ্যালুটা অলওয়েজ অ্যাকচুয়াল কস্টের থেকে কম হবে, অর্থাৎ হিউরিস্টিক ভ্যালুটা অলওয়েজ অ্যাকচুয়াল কস্টকে আন্ডার এস্টিমেট করবে। তাহলে কেন আন্ডার এস্টিমেট করবে এটা আমি একটু আগে একটা এক্সাম্পল দিয়ে বলছিলাম, সো আমি এটা আর ফার্দার রিপিট করতেছি না, রাদার আমরা একটা এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করি যে হিউরিস্টিককে যদি আন্ডার এস্টিমেট না করে ওভার এস্টিমেট করে তাহলে সমস্যাটা কি হবে, এটা আমরা এই এক্সাম্পলটা দিয়ে বোঝার চেষ্টা করবো। সো লেটস টেক দিস গ্রাফ অ্যাগেইন এন্ড এখানে আমরা একটা এক্সাম্পল নিই, এই এক্সাম্পলটা আবারও নিই, ঠিক আছে। সো মনে করো আমরা এখানে এই এইচ এর এটাকে চেঞ্জ করে দিই, এইটাকে 98 থেকে তোমার বানাই দিই হচ্ছে 138। সো তাইলে এখানে দেখো এটা কিন্তু আসলে একটা ওভার এস্টিমেশন এখানে হয়েছে। ওভার এস্টিমেশনটা কিভাবে হয়েছে, ওভার এস্টিমেশনটা হয়েছে হচ্ছে, খেয়াল করো তোমরা যদি দেখো এইচ থেকে আইতে যাওয়ার কস্ট, এইটাকে আমি আসলে তোমাকে আমি তোমাকে যদি এটা একটু ইয়া দিয়ে বুঝাই দিই, এটাকে যদি আসলে ইয়া দিয়ে বুঝাই, এটা হচ্ছে এরকম, এইচ অফ এন মাস্ট বি লেস দেন ইকুয়ালস টু এইচ স্টার অফ এন। এখানে এইচ স্টার অফ এনটা হচ্ছে আসলে ট্রু কস্ট বা অ্যাকচুয়াল কস্ট, এই বলো ট্রু বা অ্যাকচুয়াল কস্ট। তো এখানে যেটা বলতেছিলাম আসলে যে আমরা কি করছি, আমরা হচ্ছে এইটাকে এখানে এই এইচ এর যে হিউরিস্টিক ভ্যালু 98 এটাকে আপডেট করলাম হচ্ছে 138-এ। সো এখানে যখন আপডেট করলাম তোমরা যদি খেয়াল করো এইচ থেকে আইতে যাওয়ার কস্টটা হচ্ছে 101 আর এইচ থেকে আইতে যাওয়ার হিউরিস্টিকটা হচ্ছে তোমার 130। সো আমার হিউরিস্টিকটা কি করছে এখানে ওভার এস্টিমেশন করছে। সো ওভার এস্টিমেশন করলে আসলে কি হয়, আমরা যদি একটু জিনিসটা বোঝার চেষ্টা করি তাহলে আমরা জিনিসটাকে আবারও সিমুলেট করি। তাহলে সিমুলেট করলে আমরা কি করবো, তাহলে প্রথমত হচ্ছে আমাদের প্রায়োরিটি কিউতে আসবে এ, এবং এ এর জন্য আমরা একটু আগে দেখে আসছি আমাদের কস্টটা হচ্ছে ছিল 366 বের করলে। দেন আমরা যদি আসলে একে এক্সপ্যান্ড করি, একে যদি আমরা এক্সপ্যান্ড করি, একে যখন আমরা এক্সপ্যান্ড করব, একে এক্সপ্যান্ড করলে আমরা যেতে পারি হচ্ছে সি ই বি। তো সি ই বি এর ডিস্টেন্স আমার কাছে অলরেডি আছে, সেটা হচ্ছে তোমার 447, 393, 449। সো 447, 393 আর হচ্ছে 449। দেন এখান থেকে আমি এক্সপ্যান্ড করবো হচ্ছে ই কে। সো ই হচ্ছে আমার 393। ই কে যদি আমরা এক্সপ্যান্ড করি, ই কে আমরা এক্সপ্যান্ড করলে সি বি জি আর এফ। সো সি বি তো থাকবেই, সি বি হচ্ছে 447 আর 449। ই থেকে যাওয়া যায় কোথায়, জি আর এফ এ। সো জি আর এফ, আর জি আর এফ এর ডিস্টেন্স কত ছিল, ওভারঅল ডিস্টেন্স ছিল হচ্ছে আমার আপনার 413 আর 470। সো এগুলো যা আছে তাই থাকবে, এই পর্যন্ত আসলে কোনো চেঞ্জ আসবে না, কারণ চেঞ্জটা আসবে একমাত্র এইচে। এরপর এখান থেকে আমরা এক্সপ্যান্ড করবো হচ্ছে জি কে। তো জি 413 কে যদি এক্সপ্যান্ড করি আমরা, তাহলে সি 447, বি 419, এফ 417। দেন এখান থেকে আমার আসবে হচ্ছে এইচ, রাইট, এইচ। এখন এইচ এরটা আমাকে ক্যালকুলেট করতে হবে। সো এইচ এরটা কত হবে, 140, 80, 97, এইটার সাথে যোগ করতে হবে হচ্ছে 138 কে। সো 140, 80 হচ্ছে 220, 220 আর হচ্ছে 97 আর হচ্ছে 138 কে যদি আমরা যোগ করি, এইচ এরটা আমাদের আসবে হচ্ছে 435, ঠিক আছে। এরপর খেয়াল করেন, এরপর আমরা এখানে এক্সপ্যান্ড করবো হচ্ছে এফ কে, কারণ এফটা হচ্ছে সবচেয়ে ছোট। সো এফ কে যদি আমরা এক্সপ্যান্ড করি, সি 447, বি 419, এটা থাকবে, এইচ 435 থাকবে। এখন আমরা আই এর জন্য ক্যালকুলেট করবো। আই এর জন্য যদি ক্যালকুলেট করি, আই এর জন্য কত আসবে, তো তাহলে খেয়াল করেন আই এর জন্য এখানে কি আসবে, আই এর জন্য যদি আমি এফ এর ধরে আসছি তাহলে 140, 99, 211 আর এটার সাথে আসবে হচ্ছে 0। সো দ্যাট ইজ আমাদের এটা প্রিভিয়াসলি ছিল 450।
এখন দেখেন স্যার এইচ এর এটা 455 আসলো 455 ভুল করছি তাহলে, দাঁড়াও 455, 55 আচ্ছা সরি তাহলে তাহলে এটা হচ্ছে 455 আসবে, দাঁড়াও 455, ওকে সরি ফর দ্য মিস্টেক গাইস, যোগ ভুল করে ফেলছি। আচ্ছা তো তাহলে এখন এরপর যদি খেয়াল করেন এরপর আসলে কি এক্সপেক্ট, আচ্ছা বি এরটাও তাহলে বি এরটাও তো ভুল লিখছি, এটা তো 449 ছিল, বি হবে হচ্ছে 449 লাগাইছে আসলে, সরি। তো তাহলে হোপফুলি এত চেঞ্জ হয়নি কোনো। তো এরপর আমরা কাকে এক্সপেন্ড করবো খেয়াল করেন, তাহলে এখানে আমরা এখন হচ্ছে এক্সপেন্ড করবো সি কে, তাই না? সি সি কারণ সি হচ্ছে দেখেন 447 আছে, সো সি 447, সি কে যদি এক্সপ্যান্ড করেন তাহলে কি কি থাকবে, সি কে এক্সপ্যান্ড করলে আমি ডি তে যেতে পারি, সো এগুলা থাকবে বি 449, এইচ 445, আই 450, দেন আসবে হচ্ছে ডি। তো ডি এর জন্য কত আসবে, ডি এর জন্য আসবে হচ্ছে 118, 111, এটার সাথে যোগ করতে হবে 244, সো এটাকে যদি যোগ করেন আই থিঙ্ক এটা আসবে হচ্ছে 118 আর 111 হচ্ছে 229, এটার সাথে যদি 244 যোগ করেন তাহলে কত আসে, আই থিঙ্ক 118 আর 129 হচ্ছে 1 2 কত আসলো, 118 473 473 আসে, হ্যাঁ থ্যাংক ইউ। হ্যাঁ এরপর দেখেন তো এরপর কি এক্সপ্যান্ডেড হবে, এখন বি এক্সপ্যান্ড হবে না, এখন দেখেন তো বি এক্সপ্যান্ড হচ্ছে কারণ বি সবচেয়ে ছোট, বি 449, তো বি কে যদি এক্সপ্যান্ড করেন, বি কে এক্সপ্যান্ড করলে আসলে কি আছে দেখো, বি কে এক্সপ্যান্ড করলে আসলে কিছুই নাই কারণ বি থেকে আর কোথাও যাওয়া যায় না, সো যা আছে তাই থাকবে। দেন ফাইনালি এখান থেকে আই এক্সপ্যান্ডেড হবে, সো আই এক্সপ্যান্ড হলে আই 450, এইচ 455, ডি 473। নাও খেয়াল করো আমরা কোন আইটাকে এক্সপ্যান্ড করছি, আই 450, এবং তোমরা জানো এটা বেসিক্যালি হচ্ছে আমরা এই পার্টটাকে এক্সপ্যান্ড করছি, তাই না? কারণ আইটা আসলে এক্সপ্যান্ডেড হয়েছিল আই 450 আসছিল এফ থেকে, আমি যে পার্টটা পাইছি সেটা হচ্ছে তোমার আইতে আসছি এফ থেকে, এফ এ আসছি ই থেকে, ইতে আসছি এ থেকে, এই পার্টটা হচ্ছে আমরা ব্যাকট্র্যাক করলে আসলে পাবো, যেটা আসলে বেসিক্যালি কি আমার একটা সাব অপটিমাল পাথ, কারণ আমার অপটিমাল পাথ হচ্ছে এইটা, দিস ইজ অ্যাকচুয়ালি মাই অপটিমাল পাথ। তো তাহলে এখানে কি একটা জিনিস দেখতেছো তোমরা, কেন এটা হচ্ছে আসলে বারবার, সরি। তো তাহলে তোমরা কি একটা জিনিস খেয়াল করতেছো এখানে, যে যখন আমি হিউরিস্টিককে ওভার এস্টিমেট করতেছি, দ্যাট ইজ হিউরিস্টিক যখন ইনঅ্যাডমিসিবল, হিউরিস্টিক যখন ইনঅ্যাডমিসিবল তখন আসলে কি হইতেছে, তখন আসলে আমার এখানে সাব অপটিমাল পাথ পাচ্ছি। সো অপটিমালিটি 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 কিন্তু তোমার আসলে অ্যাডমিসিবল হিউরিস্টিকের উপর ডিপেন্ড করতেছে, ঠিক আছে? এটা মাথায় রাখবা। অপটিমালিটি কার উপর ডিপেন্ড করতেছে, অপটিমালিটি ডিপেন্ড করতেছে হচ্ছে তোমার হিউরিস্টিক অ্যাডমিসিবল নাকি অ্যাডমিসিবল না, এবং হিউরিস্টিক অ্যাডমিসিবল মানে কি, সবগুলা নোডের হিউরিস্টিক ভ্যালু মানে দ্য অ্যাপ্রক্সিমেটেড কস্ট উইল বি লেসার দ্যান দ্য অ্যাকচুয়াল কস্ট, দ্যাট ইজ এইচ অফ এন, এইচ অফ এনটা হচ্ছে তোমার অ্যাকচুয়াল হিউরিস্টিক কস্ট ইজ লেস দ্যান ইকুয়ালস টু এইচ স্টার অফ এন, দ্যাট ইজ দ্য ট্রু অর অ্যাকচুয়াল কস্ট, ঠিক আছে? সো এই জন্য মাথায় রাখবা হিউরিস্টিককে সবসময় অ্যাডমিসিবল হতে হবে, অ্যাডমিসিবল হিউরিস্টিক হইলে এ স্টার সার্চে অপটিমাল সলিউশন পাওয়া সম্ভব। এইটা কি আমরা বুঝছি? এনি কোয়েশ্চেন্স? আচ্ছা এরপর এরপর হিউরিস্টিকের আরেকটা প্রপার্টি আছে, সেটা হচ্ছে তোমার কনসিস্টেন্সি। হিউরিস্টিকের আরেকটা প্রপার্টি আছে, দ্যাট ইজ বেসিক্যালি কনসিস্টেন্সি, ঠিক আছে? হিউরিস্টিককে আসলে কেন কনসিস্টেন্ট হইতে হয়, তো হিউরিস্টিককে কনসিস্টেন্স হওয়ার আসলে একটা কনসিস্টেন্সির একটা প্রয়োজন আছে। হিউরিস্টিককে কনসিস্টেন্সির মানেটা হইতেছে তোমার এখানে আমি যদি এটাকে ওই ইয়ার এক্সাম্পল দেখাই, এইচ অফ এন উইল বি লেস দেন ইকুয়ালস টু সি এন কমা এন প্রাইম বা এন স্টার যাই বলতে চাও না কেন, প্লাস হচ্ছে তোমার এইচ অফ এন প্রাইম, যেখানে এন হচ্ছে তোমার কারেন্ট নোড আর এন প্রাইম হচ্ছে তোমার আসলে চাইল্ড নোড, কারেন্ট নোডের যে কোনো একটা চাইল্ড নোড যেটাকে তুমি আসলে ফার্দার এক্সপ্যান্ড করবা। তো এখানে এটা আসলে বেসিক্যালি এটা আসলে তোমার টেকনিক্যালি এটাকে বলা হয় ট্রায়াঙ্গুলার ইনইকুয়ালিটি, হ্যাঁ এটাকে বলা হয় ট্রায়াঙ্গুলার ইনইকুয়ালিটি। এটা মানেটা কি, এটা মানেটা হইতেছে খুবই সিম্পল, এটা মানেটা হইতেছে তোমার এস্টিমেটেড ডিস্টেন্স
এস্টিমেটেড ডিস্টেন্স তুমি যত গোলের কাছাকাছি যাবা, মাথায় রাখবা, বোঝার চেষ্টা করো হোয়াট ইজ কনসিস্টেন্সি। কনসিস্টেন্সি মানে হচ্ছে তোমার এস্টিমেটেড ডিস্টেন্স যত তুমি গোলের কাছাকাছি যাবা তত সেটা কমতে থাকবে। এটা কি বুঝতে পারতেছো? আমি আবার বলতেছি, তোমার এস্টিমেটেড ডিস্টেন্স যত তুমি গোলের কাছাকাছি যাবা তত সেটা কমা উচিত। দ্যাট মেক সেন্স। তুমি যদি এখন চিন্তা করো আমার মিরপুর থেকে বাড্ডার যে এস্টিমেটেড ডিস্টেন্স আর বনানী থেকে বাড্ডার এস্টিমেটেড ডিস্টেন্স, অবশ্যই বনানী থেকে বাড্ডার এস্টিমেটেড ডিস্টেন্স কম হবে। এটাই লজিক্যালি হওয়া উচিত। সো হিউরিস্টিক অ্যাডমিসিবিলিটি বলতেছে হচ্ছে তোমার এস্টিমেটেড কস্ট সবসময় অ্যাকচুয়াল কস্টের থেকে কম হবে, আর হিউরিস্টিক কনসিস্টেন্সি বলতেছে যত তুমি গোলের কাছাকাছি যাবা তত তোমার এস্টিমেটেড ডিস্টেন্সটা আস্তে আস্তে কমা উচিত, স্মুথলি কমা উচিত আসলে। ঠিক আছে? সো এখানে তাহলে আসলে কনসিস্টেন্সি না হইলে কি হবে, কনসিস্টেন্সি হইলে কি হবে, আমরা এই জিনিসটা একটু জাস্ট একটা ছোট একটা এক্সাম্পল দিয়ে দেখাই। ধরো এখানে এরকম একটা ছোট একটা এক্সাম্পল দিলাম, হ্যাঁ, এ থেকে বি তে যাব, বি থেকে গোলে যাব। তো ধরো এটা থেকে এটা পাথ কস্ট 1, এটা থেকে এটা পাথ কস্ট 2, এ এর এই হিউরিস্টিক ভ্যালু হচ্ছে 4, বি এর হিউরিস্টিক ভ্যালু হচ্ছে 1, জি এর হিউরিস্টিক ভ্যালু হচ্ছে 0। তো তাহলে আমরা যদি এখানে দেখি আসলে যে আসলে চেক করি এখানে কি হিউরিস্টিকটা কনসিস্টেন্ট নাকি ইনকনসিস্টেন্ট আসলে। তো তাহলে আমরা যদি দেখি এখানে এইচ অফ এ শুড বি লেস দেন ইকুয়ালস টু কস্ট অফ কি হবে, এন আর এন প্রাইম। সো তাহলে কস্ট অফ এ কমা বি প্লাস হচ্ছে হিউরিস্টিক অফ বি, এন প্রাইমটা হচ্ছে বি। তাহলে এখানে দেখো এ এর হিউরিস্টিক হচ্ছে 4, লেস দেন ইকুয়ালস টু কস্ট অফ এ হচ্ছে 1 আর বি এর হিউরিস্টিক হচ্ছে তোমার 1। তো তাহলে এটা যদি খেয়াল করো এটা কিন্তু আসলে সরি, এখানে যদি দেখো এটা কিন্তু আসলে ইনকনসিস্টেন্ট হিউরিক। আবার পরেরটা যদি দেখো, পরেরটা কি আসবে, এইচ অফ বি শ্যাল বি লেস দেন ইকুয়ালস টু কস্ট অফ বি থেকে জি প্লাস হচ্ছে জি এর হিউরিস্টিক। সো এইচ অফ বি, বি এর হিউরিস্টিক হচ্ছে 1 লেস দেন ইকুয়ালস টু বি থেকে জিতে যাওয়ার কস্ট প্লাস হচ্ছে এটার হিউরিস্টিক। সো এটা যদি খেয়াল করে এখানে হচ্ছে 1 লেস দেন 3, সো এটা কিন্তু আবার কনসিস্টেন্ট আসছে। বাট এখানে যেহেতু অলরেডি একটা ইনকনসিস্টেন্ট হয়ে গেছে, সো দিস ইজ অ্যাকচুয়ালি, এবং এখানে তোমরা যদি একটা জিনিস খেয়াল করো, তোমার হিউরিস্টিক কিন্তু কখনোই তোমার ইয়াকে ওভার এস্টিমেট করে না। কি বলে, হিউরিস্টিক কিন্তু কখনোই তোমার অ্যাকচুয়াল কস্টকে ওভার এস্টিমেট করে না। কারণ দেখো এখানে এ থেকে জিতে যাওয়ার টোটাল কস্টটা হচ্ছে 1 + 3 4, এর হিউরিস্টিকও হচ্ছে 4। সো এ হচ্ছে হিউরিস্টিককে ওভার এস্টিমেট করে নাই। বি থেকে জিতে যাওয়ার কস্ট হচ্ছে তোমার 3 আর বি এর হিউরিস্টিক হচ্ছে 1। সো এভরি টাইম দুইটা নোডের জন্যই তোমার হিউরিস্টিক কিন্তু আসলে কি হয়েছে, অ্যাকচুয়াল কস্টের থেকে ছোট অথবা ইকুয়াল হয়েছে। ঠিক আছে? সো দ্যাট মিনস হিউরিস্টিক ইজ অ্যাডমিসিবল, ইনকনসিস্টেন্ট বাট অ্যাডমিসিবল হিউরিস্টিক এখানে আসছে। ঠিক আছে? ইনকনসিস্টেন্ট বাট অ্যাডমিসিবল হিউরিস্টিক। তো এটাতে আসলে কি সুবিধা, আমরা তো একটু আগে দেখছি যদি হিউরিস্টিক অ্যাডমিসিবল হয় তাহলে আমি অপটিমাল কস্ট পাই, মানে অপটিমাল সলিউশন পাই। কিন্তু আমার হিউরিস্টিক যদি অ্যাডমিসিবল না হয়, দ্যাট মিনস আমি এটা কিভাবে বলতে পারি, অ্যাডমিসিবল যদি হয় তাহলে কি হবে, অপটিমাল সলিউশন পাবো। আর কনসিস্টেন্ট যদি হয়, কনসিস্টেন্সি তাহলে সুবিধাটা কি, কনসিস্টেন্সি সুবিধাটা হচ্ছে তুমি তাহলে এফিশিয়েন্টলি অপটিমাল পাবা, এফিশিয়েন্ট সলিউশন পাবা। এবং এখানে আরেকটা প্রপার্টি আছে, যে প্রপার্টিটা হচ্ছে অল কনসিস্টেন্ট হিউরিস্টিক্স আর অ্যাডমিসিবল। অর্থাৎ সকল কনসিস্টেন্ট হিউরিস্টিক অ্যাডমিসিবল, হাউএভার not all admissible heuristics are consistent. ঠিক আছে? সো এটা কি মিন করতেছে আসলে, এটা মিন করতেছে হইতেছে আসলে তুমি যদি আন্ডার এস্টিমেট, মানে
এখানে একটা জিনিস বোঝার চেষ্টা করো, আমি তোমাদেরকে এটা ওই অ্যানালজিটা দিয়ে বুঝাই দিই। হ্যাঁ, এটা একটু হয়তো থিওরিটিক্যালি ফলো করাটা, বা তোমরা যদি একটু পড়ো দেখবা জিনিসটা ইজি। আমরা এই গাড়ির অ্যানালজিটা দিয়ে এক্সাম্পল দিই। হ্যাঁ, তুমি অ্যাডমিসিবিলিটি আমি বলতে আমি আসলে কি বুঝতেছি, আমার এস্টিমেটেড কস্টটা সবসময় অ্যাকচুয়াল কস্টের থেকে কম হইতে হবে। সো আমি গাড়ির তেলের এক্সাম্পলটা দিই। তুমি যদি মনে করো তোমার গাড়িতে তেলের ক্যাপাসিটি 50 লিটার্স, তুমি গাড়িতে তেল লিটার 30 লিটার্স আপ আনটিল দ্য নেক্সট ফিউয়েল স্টেশন, তাহলে কিন্তু তুমি হিউরিস্টিক আসলে কি করছো, তুমি ওভারঅল ক্যাপাসিটি থেকে আন্ডার এস্টিমেট করছো, অ্যান্ড দ্যাটস ওকে, দ্যাটস ফাইন, বিকজ তাহলে তোমার গাড়িও ফাস্টার মুভ করবে, তোমার অ্যাক্সিডেন্ট হওয়ারও সুযোগ থাকবে না, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম তুমি তো আসলে নেক্সট ফিউল স্টেশনে গিয়ে তেল নিতেই পারতেছো, কোনো তো সমস্যা নেই। কিন্তু তুমি যদি ওভার এস্টিমেট করতে, তুমি যদি 50 লিটার্স ফিল আপ করতে, বা তুমি যদি আসলে ইয়া করতে, তাহলে এখানে কি আছে, এখানে একটা অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স আছে, এখানে একটা তোমার হচ্ছে এটা কি বলো, এখানে তোমার হচ্ছে একটা কি বলে, তোমার হচ্ছে গাড়ি স্লো চলার চান্স আছে। ঠিক আছে, তুমি গাড়ি ফাস্ট চালাতে পারবে না, গাড়ি স্লো চালালে হাইওয়েতে অ্যাক্সিডেন্ট হয়, তোমরা হয়তো বা জানো জিনিসটা, হাইওয়েতে আসলে গাড়ি স্লো চালানো যায় না। সো হিউরিস্টিক যদি ওভার এস্টিমেট করো, তুমি আসলে অপটিমাল সলিউশন পাবা না। তো হিউরিস্টিক, তো দ্যাট মিনস তোমার অপটিমাল সলিউশন পাওয়ার জন্য অবশ্যই হিউরিস্টিককে অপটিমাল হতে হবে। দ্যাট মিনস তুমি যদি ভালো টাইমে, তুমি যদি ফাস্টলি তুমি যদি কক্সবাজার যেতে চাও, তাহলে তোমার তেলের ট্যাঙ্কিতে ততটুকুই তেল নিতে হবে যতটুকু তেল নিলে গাড়ি ফাস্ট যায়, এবং একই সাথে তুমি আসলে ফিউল স্টেশনে পৌঁছাতে পারো। ঠিক আছে, আমি আবার বলতেছি, হিউরিস্টিক অ্যাডমিসিবল হওয়া মানে কি, হিউরিস্টিক অ্যাডমিসিবল হওয়া মানে তুমি হিউরিস্টিক আসলে কখনোই ওভার এস্টিমেট করবে না। সো ওভার এস্টিমেট করলে কি হবে, ওভার এস্টিমেট করলে তোমার গাড়ি চলবে স্লো, এবং তোমার অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স আছে, কারণ তুমি তেলের ট্যাঙ্কি ফুল করে নিয়ে গেছো। বাট তুমি যদি আন্ডার এস্টিমেট করে নিয়ে যাও, আন্ডার এস্টিমেট করে নিয়ে গেলে কি হইতেছে, তুমি গাড়িও ফাস্ট চালাতে পারতেছো, বাট তুমি ততটুকুই আন্ডার এস্টিমেট করবা, মাথায় রাখবা, তুমি ততটুকুই আন্ডার এস্টিমেট করো যতটুকু তেল নিয়ে তুমি আসলে নেক্সট স্টেশনে পৌঁছতে পারো। তুমি যদি এখন 10 লিটার তেল নিয়ে যাও, তাহলে কিন্তু তুমি আসলে নেক্সট স্টেশনে আগে তোমার গাড়ি বন্ধ হয়ে যাবে। তো হিউরিস্টিক উইল অলওয়েজ আন্ডার এস্টিমেট দ্য অ্যাকচুয়াল কস্ট, বাট সেই আন্ডার এস্টিমেশনটা খুব হাই আন্ডার এস্টিমেশন হবে না, মোটামুটি একটা অ্যাবস্ট্রাক্ট একটা রিপ্রেজেন্টেশন হবে অফ দ্য অ্যাকচুয়াল কস্ট। এবং এই আন্ডার এস্টিমেশনটাকে আমরা বলতেছি আসলে হিউরিস্টিক অ্যাডমিসিবিলিটি, অ্যান্ড হিউরিস্টিক যদি অ্যাডমিসিবল হয়, তুমি অলওয়েজ অপটিমাল অ্যান্সার পাবা। ঠিক আছে, আর হিউরিস্টিক কনসিস্টেন্সি কি, হিউরিস্টিক কনসিস্টেন্সি বলে তুমি যত গোল নোডের কাছাকাছি যাবা, তোমার এস্টিমেটেড কস্টটা কমতে থাকবে। এইটাও কিন্তু মেক সেন্স করে, তুমি যদি একটা আসলে চিন্তা করো, তুমি ধরো গুগল ম্যাপসে যখন তুমি গুগল ম্যাপস অন করো, যত তুমি আসলে তুমি তোমার ডেস্টিনেশনের দিকে যাচ্ছ, তোমার ডিস্টেন্স কমতে থাকে না? বা যত তুমি ধরো আসলে তুমি যদি এটা তেলের এক্সাম্পলটা চিন্তা করো, যত তুমি কক্সবাজারের কাছাকাছি যাবা, তোমার এস্টিমেটেড তেলের পরিমাণ কমতে থাকবে। এটাই মেক সেন্স, কারণ তুমি ডিস্টেন্সের কাছাকাছি চলে আসতেছো। সো হিউরিস্টিক কনসিস্টেন্সি বলে হচ্ছে, এটা বেসিক্যালি ট্রায়াঙ্গুলার ইনইকুয়ালিটি, অর্থাৎ তোমার এস্টিমেটেড কস্টটা যত তুমি গোলের কাছাকাছি যাবা, সেটা তত স্মুথলি কমতে থাকবে। তো এখন হিউরিস্টিক যদি কনসিস্টেন্ট হয়, হিউরিস্টিক অ্যাডমিসিবিলিটি হবে, অর্থাৎ সকল কনসিস্টেন্ট হিউরিস্টিকই অ্যাডমিসিবল, আবার সকল অ্যাডমিসিবল হিউরিস্টিক আবার কনসিস্টেন্ট না, যেটা এখানে আমি তোমাকে দেখাইছি যে হিউরিস্টিকটা ইনকনসিস্টেন্ট হয়েছে কিন্তু অ্যাডমিসিবল। তো অ্যাডমিসিবল হলে কি হবে, হিউরিস্টিক যখন অ্যাডমিসিবল হবে, তখন তুমি অপটিমাল সলিউশন পাবা, আর হিউরিস্টিক যখন কনসিস্টেন্ট হবে, তুমি তখন এফিশিয়েন্ট সলিউশন পাবা। তো দ্যাট মিনস তুমি যদি হিউরিস্টিককে কনসিস্টেন্ট বানাইতে পারো, ইফ ইউ ক্যান মেক দ্য হিউরিস্টিক কনসিস্টেন্ট, তুমি বোথ এফিশিয়েন্ট অপটিমাল সলিউশন পেয়ে যাচ্ছ, কারণ কনসিস্টেন্ট হিউরিস্টিকগুলো হচ্ছে তোমার অ্যাডমিসিবল। আর যদি হিউরিস্টিক কনসিস্টেন্ট না হয়, তাহলে কি হবে, তুমি অপটিমাল সলিউশন পাইতে পারবা, কিন্তু সেটা ইনএফিশিয়েন্ট হবে। আর যদি হিউরিস্টিক অ্যাডমিসিবল না হয়, তাহলে কি হবে, তখন তুমি অপটিমাল অ্যান্সার পাবা না। সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট যে তোমার হিউরিস্টিক যেন কনসিস্টেন্ট হয়। কনসিস্টেন্ট হওয়া মানে অ্যাডমিসিবল হবে, এবং তাতে আমার এফিশিয়েন্ট এবং অপটিমালিটি দুইটাই এনশিওর করা যাবে। ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি আমাদের এ স্টার সার্চের দুইটা কন্ডিশন। এ স্টার সার্চের টাইম কমপ্লেক্সিটি হচ্ছে তোমার বিগো অফ b⁴ এপসাইলন ডি। এপসাইলনটা হচ্ছে তোমার আসলে হচ্ছে ওই একটা ফ্যাক্টর, ডি তো তোমার হচ্ছে আসলে কি বলে ব্রাঞ্চিং ফ্যাক্টর, এপসাইলন হচ্ছে তোমার আসলে একটা এটাকে কি বলে একটা স্মল কনস্ট্যান্ট, যেটা আসলে তোমার এস্টিমেট করতেছে যে আসলে কতগুলা নোট তোমার আসলে এক্সপ্যান্ড করা লাগবে। ঠিক আছে, সো এই এপসাইলন ডি এর কারণে, এই এপসাইলনটা আসার কারণে, এই স্মল এটা আসার কারণে তোমার যেটা হয়েছে হচ্ছে আসলে টাইম কমপ্লেক্সিটি অলদো এক্সপোনেনশিয়াল, বাট এই এপসাইলনটা খুবই ছোট একটা কনস্ট্যান্ট হওয়ার কারণে তোমার আসলে এটা খুবই কমে যায় কম্পেয়ার টু বিএফএস আর ডিএফএস। ঠিক আছে, আর এ স্টার সার্চ কোথায় ব্যবহার করা হয়,
তোমরা যে গেম খেলে থাকো, গেম খেললে অনেক সময় তোমরা যদি রিসেন্ট কোনো ট্রিপল এ গেম খেলে থাকো কম্পিউটারে, সেগুলোতে তোমরা গিয়ে দেখবা আসলে যে তোমার আসলে ইয়া করা হয়, তোমার পাথ ফলো করা হয়। মানে দেখবা যে গেমে যেসব এনপিসি আছে, নন প্লেয়েবল ক্যারেক্টার আছে, ওরা একটা পাথ ফলো করে, ওরা পাথটা ফলো করে টেকনিক্যালি এ স্টার সার্চের মাধ্যমে। তারপর দেখবা গেমের সময় অনেক সময় দেখবা যে তোমার নিজের গাড়ি চালাইতে হবে না, গাড়ি নিজে অটোমেটিক চলে। একটা ডেস্টিনেশনে যখন যায় গাড়ি নিজে অটোমেটিক চলতেছে মিশনের মধ্যে। বা অনেক গেমে তোমার এখন ফলো পাথ মানে অটো ফলো আছে, অটো পাথ ফলো আছে, এগুলো সবই আসলে তোমার এ স্টারের মাধ্যমে করা হয়। ঠিক আছে, তো এই ছিল হচ্ছে আজকের ল্যাবের লেকচার। সো মোটামুটি সো হোপফুলি তোমাদের জন্য এটা আন্ডারস্ট্যান্ডেবল হবে। যদি কেউ স্টিল না বুঝে থাকো, ফিল ফ্রি টু রিচ আউট, বা থিওরিটিক্যালি পড়লে বুঝবা, আমি ল্যাব রেকর্ডিংটা দিয়ে দিব। তোমাদের কি কারো কোনো কোয়েশ্চেন আসছে কিনা এ স্টার সার্চ বা এটা নিয়ে আসলে? স্যার আমাদের একটা কোডিং এর এক্সাম্পল দিলে ভালো হতো লাগছে। হ্যাঁ, এইভাবে কোডিং আমি সলভ আমি করবো। আমি আমি দেখাচ্ছি আপনাদেরকে, আমি কোডিং এর আপনাদেরকে কোশ্চেনটা দেখাবো আর কি। আচ্ছা, আপনাদেরকে দেখবেন ডিসকর্ডে আপনাদের ল্যাব ফাইলটা শেয়ার করা হয়েছে আজকে। সো এই ল্যাব ফাইলটা যদি আপনারা ওপেন করেন, এই ল্যাব ফাইলটাতে আপনাদের দুইটা আছে, একটা হচ্ছে অ্যাসাইনমেন্ট ফাইলটা, একটা ইনপুট ফাইল। তো ইনপুট ফাইলটা হচ্ছে বেসিক্যালি আপনারা জেনারেলি এখানে যেহেতু ইনপুট ফাইলটা অনেক বড় সড়ো হবে, সো আপনারা ট্রাই করবে ইনপুটটা ফাইল রিড করার। আপনারা যদি টেক্সট ফাইল রিড করা জানেন তাহলে তো ভালোই, আর যদি না জেনে থাকেন তাহলে নিজেরা একটু দেখবেন কিভাবে পাইথনে আসলে টেক্সট ফাইল রিড করে, হ্যাঁ, সেভাবে একটু নেবেন। যেহেতু এখানে এখন অনেক রিসোর্স অ্যাভেলেবল আছে, এটা একটু দেখে নেবেন। সো আমাদের অ্যাসাইনমেন্টের আসলে বা ল্যাব টাস্কগুলো আসলে কিরকম, হ্যাঁ, মানে এই ইয়ার টাস্কগুলো আসলে কিরকম আমরা যদি একটু দেখি। সো আপনারা এই কোশ্চেনটা একটু যদি দেখেন, একটু নিজেরা একটু রিভিউ করেন, দেখেন। আমি 2 মিনিট সময় দিলাম আপনাদেরকে। সো এই কোশ্চেনটা হচ্ছে এরকম টাইপ অফ কোশ্চেন আপনি আপনাদের ল্যাব মিডে এক্সপেক্ট করতে পারেন। কোশ্চেনটাতে দেখেন আপনাদেরকে আসলে একটা 2D গ্রিড দেওয়া আছে, একটা মেজ সলভার দেওয়া আছে। যে মেজ সলভারটাতে জিরোগুলা আসলে আপনার মেইন দুইটা সিম্বল আছে, জিরো আর হ্যাশ। জিরো মানে হচ্ছে আপনার আসলে পাথ আছে, হ্যাশ মানে হচ্ছে সেটা আসলে একটা ব্লক বা দরজার কথা মতো চিন্তা করতে হবে যে সেখানে আসলে কোনো পাথ নাই। তো আপনাকে কি করতে হবে, আপনাকে আসলে এই মেজটা সলভ করতে হবে। দ্যাট ইজ আপনাকে একটা স্টার্টিং নোট দেওয়া হবে অ্যান্ড আপনাকে একটা গোল নোট দেওয়া হবে। আপনাকে ওই স্টার্ট নোট থেকে গোল নোডে যাওয়ার জন্য কতগুলা মুভ প্রয়োজন, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম কত মানে সেই মুভগুলা কিরকম, এইটা আপনাকে আসলে ফাইন্ড আউট করতে হবে। সো সেটা যদি আমরা একটু দেখি, এখানে দেখেন আপনাদের এখানে ইনপুট ফাইলে এই জিনিসটা বলে দিছে। প্রথম ইনপুট ফাইলে যেটা বলছে সেটা হচ্ছে আপনার 7 আর 8 হচ্ছে আপনার আসলে এই যে মেজ সলভারটা, দ্যাট ইজ যে 2D অ্যারে বা 2D গ্রিড, সেটার ডাইমেনশন। এরপর হচ্ছে 03 হচ্ছে আপনার আসলে স্টার্টিং নোডের লোকেশন বা স্টার্টিং নোডের ইন্ডেক্স, দ্যাট ইজ দিস ওয়ান হিয়ার, এটা হচ্ছে আপনার লোকেশন। আর 65টা হচ্ছে আপনার আসলে এখানে গোল নোডের ইন্ডেক্স বা লোকেশন, দ্যাট ইজ হচ্ছে প্রবাবলি এটা এখানে, এটা ঠিক আছে। তো আপনাকে এখন তাহলে কি করতে হবে, এবং আপনাকে একই সাথে ইনপুটে এই মেজটা ইনপুট হিসেবে দেওয়া হয়েছে লাইন বাই লাইন। আপনার এটা আসলে পাইথনে লাইন ইনপুট নেবেন, নিয়ে আপনাকে বলতে হবে কতগুলা পসিবল মুভ আপনার প্রয়োজন, মানে লেফট রাইট করে। বাই দ্য ওয়ে এখানে মুভগুলো কয়টা সেটা আমি বলতেছি, এবং সেই মুভগুলো কি কি এটা আপনাকে বলতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে আপনার ইনপুট আর আউটপুট, অর্থাৎ ইনপুটে আপনাকে 4টা জিনিস দেওয়া, মেজটার ডাইমেনশন, স্টার্টিং নোডের ইন্ডেক্স, গোল নোডের ইন্ডেক্স, মেজটার কন্টেন্ট, এই 4টা আপনাকে ইনপুট দেওয়া। আপনাকে আউটপুট হিসেবে বলতে হবে হচ্ছে কতগুলা মুভ লাগছে এবং মুভগুলা কিরকম, এই হচ্ছে। আর যদি কোনো পাথ না থাকে তাহলে আপনাকে বলতে হবে সেটা হচ্ছে -1, মানে পাথ যদি ভ্যালিড জন্য কোনো পাথ না থাকে তাহলে সেটা আপনাকে বলতে হবে হচ্ছে -1, ঠিক আছে। এই হচ্ছে আপনার ইনপুট আর আউটপুট। এখন এখানে আপনাকে এই কোশ্চেনে কন্ডিশন বলে দিছে, আপনাকে কন্ডিশন বলে দিয়েছে হিউরিস্টিক হিসেবে আপনাকে কি ক্যালকুলেট করতে ইউজ করতে বলছে, ওই যে আমি একটু আগে বলছি হিউরিস্টিক হিসেবে যে শুধুই একটা ফাংশনই হবে ব্যাপারটা তা না, একই প্রবলেমের মাল্টিপল হিউরিস্টিক থাকতে পারে, একই প্রবলেমের জন্য এক একটা প্রবলেমের জন্য এক এক ধরনের হিউরিস্টিক থাকতে পারে। হিউরিস্টিকের কোয়ালিটিটা ম্যাটার করে, ঠিক আছে, প্রবলেম ওয়াইজ। সো এখানে আপনাকে হিউরিস্টিক হিসেবে ব্যবহার করতে হবে ম্যানহাটন ডিস্টেন্স। ম্যানহাটন ডিস্টেন্সটা আসলে কি, ম্যানহাটন ডিস্টেন্সটা হচ্ছে আসলে x1 - x2 + y1 - y2 দুইটারই আপনি আসলে মডুলাসটা চুজ করবেন, ঠিক আছে। তো এটা হোপফুলি আপনারা পারবেন, এটা নিয়ে আমি আর কিছু বললাম না। এন্ড আপনার মুভগুলা হচ্ছে আপনার হরিজন্টাল এন্ড ভার্টিক্যাল মুভ। হরিজন্টাল এবং ভার্টিক্যাল বলতে কি বুঝি, হরিজন্টাল মানে হচ্ছে আপনি আপ আর ডাউন যেতে পারবেন, ভার্টিক্যাল মানে হচ্ছে উল্টা বলছি, হরিজন্টাল মানে হচ্ছে আপনি আসলে লেফট আর রাইট যেতে পারবেন, ভার্টিক্যাল মানে হচ্ছে আপনি আসলে আপ আর ডাউন যেতে পারবেন। সো আপনার কাছে 4টা মুভ আছে, আপ ডাউন লেফট রাইট, আর প্রত্যেকটা মুভের কস্ট হচ্ছে আপনার হচ্ছে আসলে 1।
সো আপনাকে এখন তাহলে দেখতেছেন আপনাকে যেহেতু হিউরিস্টিক ভ্যালু বলা আছে, হিউরিস্টিকের ইনফরমেশন দেওয়া আছে, আপনাকে যেহেতু কস্টের ইনফরমেশন দেওয়া আছে, তাহলে আপনি এখন তাহলে কি করবেন, এই সেম প্রবলেমটা আপনাকে তাহলে হচ্ছে এখানে বলেই দিছে, ইউ নিড টু সলভ ইট ইউজিং দ্য এ স্টার সার্চ অ্যালগরিদম। ঠিক আছে, এই হচ্ছে আপনাদের প্রথম প্রবলেমটা। এইটা নিয়ে কি কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা দেখেন তো একটু, মানে ল্যাঙ্গুয়েজটা বুঝতে পারছেন কিনা প্রবলেমের। জি স্যার। আচ্ছা, এখন আপনাদেরকে এখানে কোনো কোড দেখানো হবে না, নর্মালি আমরা ল্যাবে শুরু কোডও দেখাই না। তো কারণ দেখেন এখানে একটা জিনিস বোঝার চেষ্টা করেন, এ স্টারের ইমপ্লিমেন্টেশনটা ইজ অ্যাজ সেম অ্যাজ ডাইএক্সট্রা। আপনি যদি ডাইএক্সট্রা ইমপ্লিমেন্ট করে আসছেন 221-এ, তাহলে আপনার বোঝা উচিত এ স্টারে আসলে কি করা উচিত। তো ইউ হ্যাভ আ লট অফ এআই টুলস, দেয়ার ইজ ক্লড, দেয়ার ইজ চ্যাটজিপিটি, দেয়ার ইজ গিক্স ফর গিক্স। আপনারা এগুলো ব্যবহার করেন, মানে বুঝার যে আইডিয়া ইজ দ্যাট বুঝার চেষ্টা করেন আসলে আমি যে এই অ্যালগোরিদমটাকে ইমপ্লিমেন্ট করতেছি, কিভাবে আমি ইমপ্লিমেন্ট করতেছি। জাস্ট ডু নট কপি ইট, রাদার অ্যালগোরিদমটা সিমুলেশন বুঝে, অ্যালগোরিদমটার প্রপার্টিজ বুঝে আপনি ইমপ্লিমেন্ট করার ট্রাই করেন যে আসলে জিনিসটা কিভাবে কাজ করে। দেন তারপর হচ্ছে আমি এটাকে আপনি আসলে সলভ করেন, যে দেখেন আসলে এই টাস্কটাকে কিভাবে সলভ করেন। এই সেম টাইপ অফ ল্যাঙ্গুয়েজের টাস্ক আপনার ল্যাব মিটে আসবে, সেম টাইপ অফ এরকম আপনাকে বলা থাকবে আসলে আপনাকে কি হচ্ছে, আপনাকে আসলে বলে দেওয়া থাকবে যে আপনার কি কি হিউরিস্টিক হিসেবে করবেন, কি কোনটা করবেন না, সবই বলে দেওয়া থাকবে আপনাকে। ঠিক আছে, আর সেকেন্ড টাস্কটা, এই ল্যাবের সেকেন্ড টাস্কটা হচ্ছে আপনার আসলে হিউরিস্টিক ভ্যালুসগুলো কি অ্যাডমিসিবল নাকি অ্যাডমিসিবল না এটা চেক করা নিয়ে। দেখেন আপনাকে বলছে রাইট আ প্রোগ্রাম টু চেক ওয়েদার হিউরিস্টিক ভ্যালুস আর অ্যাডমিসিবল অর নট অ্যাডমিসিবল। তো দেখেন এখানে আপনাকে একটা গ্রাফ দেওয়া আছে, গ্রাফটা আনডিরেক্টেড এবং আনওয়েটেড। সো দ্যাট মিনস আপনি প্রত্যেকটা ওয়েটকে 1 হিসেবে ধরে নেবেন। সেখানে দেখেন প্রত্যেকটা নোডের জন্য কস্ট বলে দিছে, গোল্ড নোড বলে দিছে, স্টার্ট নোড আপনাকে বলে দিছে 1, গোল্ড নোড আপনাকে বলে দিছে হচ্ছে 6। তো আপনাকে এখন আসলে চেক করতে হবে এই গ্রাফটা কি অ্যাডমিসিবল নাকি ইনঅ্যাডমিসিবল। অ্যাডমিসিবল হওয়া মানে কি, হিউরিস্টিক অলওয়েজ আন্ডার এস্টিমেট করবে। ইনঅ্যাডমিসিবল হওয়া মানে কি, হিউরিস্টিক অলওয়েজ আপনাকে কোনো না কোনো এক জায়গায় ওভার এস্টিমেট করবে। সো যেমন এই এক্সাম্পলটা যদি আপনারা খেয়াল করেন, এখানে আপনার হিউরিস্টিকটা এখানে অ্যাডমিসিবল হলে 1 প্রিন্ট করতে হবে, আর হিউরিস্টিক যদি ইনঅ্যাডমিসিবল হয় তাহলে আপনাকে 0 প্রিন্ট করতে হবে। তো এইটার জন্য আসলে কি করবে, এটা তো খুবই সিম্পল জিনিস। হিউরিস্টিক অ্যাডমিসিবল কি অ্যাডমিসিবল না, এটা আপনি বিএফএস ডিএফএস কোন একটা দ্বারা ইমপ্লিমেন্ট করলেই হয়ে গেছে। বিএফএস দ্বারা খুব ইজিলি ইমপ্লিমেন্ট করতে পারেন। আপনি অলওয়েজ চেক করবেন আপনার হিউরিস্টিকটা কি আসলে আপনার গোল নোডের থেকে ছোট নাকি ছোট না। তো এটা তো মানে কি বলে, মানে অ্যাকচুয়াল কস্ট থেকে, তাহলে আপনি দেখেন এটা তো একটা আনওয়েটেড গ্রাফ, তাই না। দেখো তো এটা একটা আনডিরেক্টেড আনওয়েটেড গ্রাফ। আনডিরেক্টেড আনওয়েটেড গ্রাফের জন্য আমি যদি হিউরিস্টিক অ্যাডমিসিবল কিনা এটা চেক করতে চাই, আপনারা অলরেডি 221 পড়ে আসছেন, আনওয়েটেড গ্রাফে শর্টেস্ট পাথকে ফাইন্ড আউট করতে পারে বিএফএস। আর যদি এটা একটা ওয়েটেড গ্রাফ হতো তাহলে এখানে কি ইউজ করতেন, এখানে ডাইরেক্টস্টার ব্যবহার করতেন। তো তাহলে আপনি এখানে কি করবেন, আপনি এখানে বিএফএস রান করবেন। হাউএভার বিএফএস আপনারা যখন পাথ ক্যালকুলেশন করতেন, এখন আপনারা পাথ ক্যালকুলেশনের সাথে সাথে চেক করবেন সেই ক্যালকুলেটেড পাথটা কি আপনার হিউরিস্টিকের থেকে বড় কিনা। যদি বড় হয় তাহলে অ্যাডমিসিবল, আর যদি কোনো একটা ছোট হয়ে যায় তাহলে হচ্ছে আপনার সেটা ইনঅ্যাডমিসিবল। এই হচ্ছে আপনার মোটামুটি ল্যাব টাস্কটা, ল্যাবের 2টা ফাইল। এখন এরকম প্রবলেমই আপনার আসলে ল্যাব মিডে আসবে। তো আপনাদের জন্য কনসিডারেশন হচ্ছে আপনারা যাতে এটা সলভ করেন। ঠিক আছে, তো এটা কি বুঝছেন, কারো কি কোনো কোয়েশ্চেন আছে? জি স্যার। আচ্ছা।